তুষার ঝড়ের তাণ্ডব নৃত্য থেমেছে অনেকক্ষণ, তবে বরফ মুড়িয়ে দিয়ে গেছে ক্যানিয়নের রাস্তাঘাট, ঘরবাড়ি। দখল সামলে কাহিল হয়ে দাঁড়িয়ে ঝোপের আড়ালে থাকা পাইন গাছগুলো। শস্য বাতাসের শব্দ এখনো শোনা না গেলেও টের পাওয়া যাচ্ছে নিশাচর প্রাণীদের অস্তিত্ব। এদিকে হই হুল্লোড়ের ছন্দপতন হলরুমে, আনন্দের ভাটা পড়ে কারোর কারোর চোখ তালুতে। মুখে টু শব্দটিও নেই। শেহজাদ যে বিবাহিত একথা কম বেশি সবাই জানে, কিন্তু সেই বউ যে তার নিজেরই স্টুডেন্ট, এটা হজমি করতেই যেন বেগ পোহাতে হলো শখানেক ছাত্রছাত্রীকে। বিশেষ করে মেয়েগুলো তো তেলে বেগুনে জ্বলল। আশির নাম শুনে একজন তো চিল্লিয়ে বলে উঠল, প্রফেসর, ইউ মাস্ট বি জোকিং, রাইট? শেহজাদের চোখ জোড়া তার বইয়ের উপর হতে সরল। এবার প্রশ্ন করা মেয়েটার দিকে শীতল দৃষ্টি ফেলে বলল, And you must be forgetting that I'm your professor. Keep your voice down, miss. বিহবলতায় পলক ফেলতে ভুলে যাওয়া আশির খেয়ে ফিরল। এবার হট চকলেটের মগখানা কাঁপছে সবেগে। টেনশনে ভূমিকম্প হয়ে উঠেছে হাতে। বুকের ভিতর হড়কা বান চালাচ্ছে সে যাদের মুখ থেকে শোনা কথাগুলো। ভণ্ডামি করবি কর, একটা লিমিট রাখবি না? এদেরকে তাতিয়ে দেওয়ার কোনো মানে হয়? মেয়েটা আনত মুখে অমন কেঁপে কুপে সতর্ক দৃষ্টি ফেলল সবার দিকে। প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন। অন্যান্য প্রফেসররা ফিসফিস করে কিছু বলছেন একজন আরেকজনকে, কিন্তু মেয়েগুলো এমন কষায়ের মতো লুক দিচ্ছে কেন? ওকে মারামারি করতে আসবে নাকি আবার? আশির ওই রোগা পাতলা শরীর তো এদের এক ঘুষিতেই রেস্ট হাউসের বাইরে চলে যাবে। ভাবনার ইস্তফা ঘটিয়ে ঘন ঘন দুপাশে মাথা নাড়ে মেয়েটা। এমন হলে ঘুষি খাওয়ার আগে ও সেজাদের পেছনে গিয়ে লুকাবে, তারপর এরা যা খুশি করুক জাম্বুবানের সাথে, তাতে ওর কি? হুট করে শেহজাদ উঠে এলো জায়গা ছেড়ে। আশির কাছাকাছি এসে দাঁড়াতে অপ্রস্তুত হলো মেয়েটা। অন্যদিকে ফিরে বিড়বিড় করে আওড়ালো, কি কান বেটার, এই তো দেখি মানুষের মনের কথাও। কি কান ব্যাটার, এই তো দেখি মানুষের মনের কথাও শুনে ফেলে। এই জন্য বলেছিলাম মুখের সাথে সাথে মনের একটু লাগাম লাগা, আর সেই নয়তো শান্তিতে দুদণ্ড উল্টো পাল্টাও ভাবতে পারবি না তুই। তখনই ওকে আরেক দফা বাকরুদ্ধ করলো মানুষটা। অল্প ঝুঁকে এক হাতে চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো আরশির, অন্য হাতে ভর দিল টেবিলে। নীল চোখের দৃষ্টিতে মেয়েটাকে রেখে পশ্চিমা ভাষায় সবাইকে বলল, This pretty lady is my wife, and I love her more than anything, more than anybody in the world. কিশোরীর বিস্ময় সম দৃষ্টি, বুমুরতায় ঠোঁট কিঞ্চিত ফাঁক, পরপরই আরেকটা বিস্ফোরণ। শেহজাদের বৃদ্ধ আঙ্গুল স্লাইড করলো আরশির ঠোঁটের উপরে। লেগে থাকা হট চকলেটটা মুছে নিয়ে সেই আঙ্গুলটাই ঘুরিয়ে নিজের মুখে দিতে আটকে উঠল বাকিরা। আরশি তখনও বোকা বোকা চোখে চেয়ে, নিঃশ্বাস পড়ছে না ওর। Breathe, darling. শেহজাদের খাদে নামানো কণ্ঠ ঠাস করে ফ্লোরে চিৎপটাং হলো। কেউ কেউ প্রচণ্ড শোকে অজ্ঞান হয়ে গেছে এরা। এদের মতে বিবাহিত, তবে নায়কের মতো দেখতে প্রফেসর মেনে নেওয়া যায়, কিন্তু সেই প্রফেসর চোখের সামনে বইয়ের সাথে রোমান্স করবে, এটা মেনে নেওয়া যায় না। জ্ঞান হারানো মেয়েগুলোকে ধরে ধরে রুমে নিয়ে যাওয়া হলো। ট্রুথ অর ডেয়ারের পর্ব ওখানেই সমাপ্ত। প্রিন্সিপাল লোকটা শেহজাদের কাছে এলেন ধীর পায়ে। উনিও যে মারাত্মকভাবে আশ্চর্য হয়েছেন সে আর বুঝতে বাকি নেই কারোর। ভদ্রলোক কাছে এসে দাঁড়াতেই মানুষটা পশ্চিমা ভাষায় বলে উঠল, আপনাকে শুরুতেই সবটা না জানানোর জন্য আই এম সরি স্যার। প্রিন্সিপাল পেছনে হাত বেঁধে ঠোঁট টিপলেন, ভাবলেন কিছু একটা, পরপর হেসে দিয়ে শেহজাদের কাজ চাপড়ে নিজের স্বভাবসুলভ বিদেশি বচনে বললেন, সত্যি কথা বলতে এমন কিছুই আন্দাজ করেছিলাম। বলতেই হবে আরশির মতন একজন ব্রাইট স্টুডেন্ট, তোমার মতন একজন ডেডিকেটেড প্রফেসরকে হাজবেন্ড হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে আমরা ভাবছি অন্য কথা। ক্লাসের বাকি সবাই কি ভালোভাবে নেবে বিষয়টা? ধরো আরশি নিজের চেষ্টাতেই ভালো রেজাল্ট করলো, কিন্তু তোমার জন্য ও ভালো রেজাল্ট করতে পেরেছে এমন প্রশ্ন উঠবে না তো? শেহজাদের চিবুক শক্ত, যেন আগে আন্দাজ করে রেখেছিলেন। এই কিন্তুটা যোগ করবেন প্রিন্সিপাল। পশ্চিমা ভাষায় বলল, আর সে আমার ওয়াইফ হলেও ক্লাস কিংবা এক্সামে কোনো বাড়তি সুবিধাও পাবে না। বাকি স্টুডেন্টসদের মতো নিজের জায়গা নিজেই তৈরি করতে বাকি স্টুডেন্টসদের মতো নিজের জায়গা নিজেই তৈরি করতে হবে ওকে, আমি কথা দিলাম। ভদ্রলোক স্মিত হাসলেন। প্রস্থান করার পূর্বেই ইংরেজিতে বললেন, এতটুকু তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম আমি। পরপর চোখ টিপে বললেন, এনজয় দ্য নাইট ইয়াং ম্যান। পরের বার তুমি আর তোমার ওয়াইফ যেন এই জায়গায় আরেকবার এসে ঘুরে যেতে পারো, সেই ব্যবস্থা আমি নিজে করব। প্রিন্সিপাল চলে গেলেন। হলরুমও অল্প অল্প করে ফাঁকা হতে শুরু করলো। বাকি রইল শুধু শেহজাদ আর আরশি। মেয়েটা বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় স্তব্ধ।
এক দৃষ্টিতে দূরের দেয়ালে তাকিয়ে এখনো যেন বিশ্বাস করতে পারছে না পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। জাম্বোবান কি বলল? ভালোবাসে ওকে, তাও কিনা সবার সামনে। কিভাবে সম্ভব হলো এটা? তখন একটা শক্তপোক্ত হাত পেছন থেকে জড়িয়ে ধরলো আশির কোমর শিওরে উঠলো। ত্রস্ত পাশে ফিরতে চাইতেই দেখলো শেহজাদকে তাকিয়ে আছে ওর দিকে। দৃষ্টিতে জমাট বেঁধেছে প্রেম প্রেম অনুভূতি, তবুও ঠোঁটের ঠাট বাটে প্রহসনের ছাপ স্পষ্ট। মুখটা গম্ভীর করে বলল, আমার বোধহয় প্রিন্সিপালকে বুঝিয়ে বলা উচিত ছিল। হাসফাস ভুলে অবাক চোখে চাইলো আশি। কি বুঝিয়ে বলা উচিত ছিল? মানুষটা দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, এই যে নাইট এনজয় করার কথা উনি বললেন, সে তো আর একা একা সম্ভব নয়। আর তুমিও কোঅপারেট করবে না আমার সাথে, সেটাই ওনাকে বুঝিয়ে বলতাম আর কি। তাহলে উনিও আর পরের বার আমাদের এখানে পাঠানোর কথা ভাবতেন না। আশি চিংড়ি মাছের মতো ছিটকে সরে এলো শেহজাদের পাশ থেকে। কুণ্ঠার লাল রঙে রেঙেছে গালজোড়া। তড়িঘড়ি ব্যস্ত পা ডান দিকে ফেলতে পেছন থেকে শোনা গেল প্রফেসরের গলা, ডার্লিং, ওদিকে কিন্তু আমার রুম, ভেবে চিন্তে যাচ্ছ তো? থামলো মেয়েটা, চোখ খিচে জিভ কাটলো। পরপর বাম দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, নাইট এনজয় তো দূর, একবার রুমে গিয়ে চোখ বুঝতে পারলে একেবারে সকালে উঠে আপনার মুখ দেখব, তার আগে নয়। আলো আধারির খেলায় আসন পেতেছে শখানেক মানুষ। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হচ্ছে সিনেমা। সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে লোহমর্ষক কিছু শব্দ। পুরো হল জুড়ে সবারই গা ছমছমে অবস্থা। তবে যারা মজা লাগছে ভীষণ। তার আকাশের মতো নীল চোখ জোড়া চকচক করছে উচ্ছ্বাসে। মুখটা দপ করে জ্বলে নিভে উঠছে পর্দার এক একটা দৃশ্যে। সেদিকে তাকিয়ে পপকর্ন খেতে খেতে আয়ানকে ডাকলো, আয়ান শুনছেন? দেখছি আমি বললাম না ভূতটা ওই মেয়ের মধ্যেই আছে। অফিসার সাড়া দিল না। যারা আবারও পর্দায় তাকিয়ে থেকে ডেকে গেল আয়ানকে, কিন্তু এবারও যখন উত্তর পেল না তখনই খটকা লাগলো। পাশে ফিরে চাইতেই লাফিয়ে উঠল মেয়েটা। আয়ানের চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ ডিভাইস লাগানো, মুখটা থমথমে। দুহাত বুকে বেঁধে সোজা হয়ে বসে আছেন অফিসার। যারা বুকে থুতু দিয়ে ব্লুটুথটা নিয়ে নিল আয়ানের কান থেকে। কপালে ভাঁজ ফেলে বলল, আপনি না মুভি দেখতে এসেছেন, তাহলে এসব কি? বকা খেতেই চোখ মেলে চাইলো মানুষটা। যারা দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো একটু। কিন্তু যেই না ফের ওই ভৌতিক শব্দগুলো আসা শুরু হলো সাউন্ড সিস্টেম থেকে, অমনি কণ্ঠে অনুনয় মেখে বলল, প্লিজ বাটারফ্লাই, ওটা দিয়ে দাও আমাকে। এই সাউন্ড পেটে গেলে আমার বদহজম হবে। মানে? মেয়েটা তাজ্জব বনে প্রশ্ন করতে ঢোক গিলল। আয়ান চোখের চশমা খুলে বলল, আসলে ভূতে একটু ইয়ে লাগে। কি? মানুষটা ঘর বড়ালো। ভয় ভয়। আয়নের দ্বিধা ভরা মুখ বলেও বিপদে পড়েছে বেচারা। বড় বড় ক্রিমিনাল ধরা মানুষটা কিনা শেষমেশ ভূতে ভয় পায়। বাটারফ্লাইয়ের সামনে প্রেস্টিজ বলে আর কিছু থাকলো ওর? যারা হাসি বেরিয়ে যাচ্ছিল, তবুও ঠোঁট টিপে কোনো মতে দমিয়ে রাখলো সেটা। নিরেট গলায় বলল, এই জন্য বুঝি চোখে সানগ্লাস আর কানে ব্লুটুথ গুছিয়ে বসেছিলেন? মানুষটা নিজের হয়ে সাফাই গাওয়ার আগে পর্দায় ভেসে উঠলো কিছু একটা। সাথে সাথে সবার কি দম ফাটানো চিৎকার। আয়নের কলিজাটা একটুর জন্য বেরিয়ে যায়নি। ভয়ে তড়িঘড়ি চোখ খিচে বন্ধ করতে যারা বলে উঠল, আপনার হাতটা দিন। হ্যাঁ। অফিসারের অপেক্ষা না করে মেয়েটা নিজেই শক্তপোক্ত হাতখানা নিয়ে নিল নরম হাতের মুঠোয়। আমার হাত ধরে থাকুন, তাহলে আর ভয় লাগবে না। পর্দায় তাকিয়ে কথাগুলো বলল যারা। আয়ান মূর্তি বনে বসে, হৃৎপিণ্ড চলছে ঠিকই, কিন্তু যেন সম্বিত নেই ওর। ঢোক গিলে আর চোখে প্রথমে পাশে তাকালো, তারপর নিজের হাতে, যা এখন পুরোপুরি যারার হাতের দখলে। নিঃশব্দে হাসলো অফিসার। সিটে মাথা হেলিয়ে পুরোটা সময় তাকিয়ে রইল মেয়েটার দিকে। কেমন সুখ অনুভূতি এসে ভিড়ল মন মস্তিষ্ক জুড়ে। এই সুখের জন্য হলেও আরো কিছু দিন বেঁচে থাকা মন্দ হবে না নিশ্চয়ই। ম্যানহাটনে ব্যস্ত আকাশে হলদে আভা। সূর্যের তাপ বেড়েছে অল্প বিস্তর, তবুও গরম কাপড়ে শরীর পেঁচিয়ে কাজে ছুটছে মানুষগুলো। বরফ ভেজা রাস্তা ঝলমল করছে সকালের প্রথম সৌরকিরণে। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে ফিরতে রাত হয়েছে গতকাল। সাথে এসেছে আরেকজন নতুন অতিথি, স্নোবল। সেই যাদের পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে দৌড়ে বেড়ানোই এখন যার একমাত্র কাজ। আশি বেঘুরে ঘুমোচ্ছে নিজের রুমে। ক্লান্ত শরীরটা জার্নি করে এসে নেতিয়ে পড়েছিল বিছানার সাথে। তখনই ডাক পড়লো প্রফেসরের। ধরফরিয়ে উঠে বসলো মেয়েটা। দৌড়ে সেই যাদের রুমের সামনে আসতেই দেখলো বিছানার উপর স্নোবল বসা। প্রফেসরের কপালে ভাঁজ। সেভাবেই বলল, বিছানায় এত চকোলেট চিপস ছড়ানো কেন? খরগোশকে এগুলো খেতে দিয়েছো? আশি অবাক। চকলেট চিপস ও তো উঠলোই মাত্র। কোথায় চকলেট চিপস? দেখি সরুন তো। শেহজাদ সরে যেতে বিছানার কাছে গিয়ে চোখ কপালে উঠলো মেয়েটার। তড়িঘড়ি খরগোশটাকে কোলে নিয়ে ইতস্তত হেসে বলল, ভাগ্যিস তুলে মুখে দেননি। শেহজাদের ভ্রু বেঁকে এলো অমনি। তুলে মুখে দেইনি মানে? আশি এক পা দুপা করে পেছালো দরজার দিকে। পরপর ঢোক গিলে বলল, মানে ওগুলো চকলেট চিপস না, তাহলে কি? ওগুলো স্নোবলের পটি।
প্রফেসরের চেহারা ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তে। একবার নিজের ধবধবে পরিপাটি বিছানার দিকে, তার একবার আরশির দিকে তাকিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, আরশি, পরিষ্কার করে দিয়ে যাও বলছি। ইয়াক! মেয়েটা কি আর আছে ওইখানে? সে তো এক ছুটে নিজের রুমে। হাসতে হাসতে পেট ধরে গেছে ওর। খরগোশটাকে বিছানায় বসিয়ে মনে মনে ভাবলো, বেশ হয়েছে, এবার স্নোবলকে দিয়েই জব্দ করবো আপনাকে। সব সময় আমাকে জ্বালানো না। এখন নিন, পরিষ্কার করুন চকলেট চিপস। তখনই টুং করে শব্দ হলো ওর মুঠোফোনে। অচেনা নাম্বার থেকে একটা খুদে বার্তা। আরশি ফোনটা হাতে নিতে ধক করে উঠল ওর বুকের ভিতর। শিরদাঁড়া বেয়ে নামলো ভয়ের হিমস্রোত। স্ক্রিনে স্পষ্ট ভাসছে গোটা গোটা কিছু ইংরেজি অক্ষর। তোমার দরজার সামনে একটা গিফট রেখে গেলাম সুইটহার্ট, পছন্দ হয়েছে কিনা দেখো তো। তোমার জম। শেহজাদের দু হাতে রাবার গ্লাভস, ভ্যাকুয়াম ক্লিনারটা পায়ের কাছে রাখা, ডাবল করে মাস্ক পরা শেষ। এখন শুধু যুদ্ধে নামা বাকি। কিন্তু বিছানার কাছে যেতে ভেতর পর্যন্ত গুলিয়ে এলো ওর। ধৈর্য শক্তির সবটুকু ওখানে ইন্তেকাল করে বসলো শেহজাদের। নাক মুখ চেপে বিড়বিড় করে বলল, কোথায় এই বয়সে বউয়ের সাথে রোমান্স করব? ডজন খানেক বাচ্চার বাপ হব, সেখানে কিনা প্রফেসর মানুষ হয়ে খরগোশের পরিষ্কার করা লাগছে। এটা মানা যায়? আমি করেছি জীবনে এসব। তখনই মনে পড়ল আশির কথা। কেমন স্নোবলকে কোণে নিয়ে ছুটে গেল নিজের রুমে। এখানে থাকলে নিশ্চয়ই কোমরে হাত দিয়ে বলতো, বউকে সবার সামনে ভালোবাসার কথা বলতে পারেন, আর তার বাচ্চার পটি পরিষ্কার করতে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছেন, এই আপনার ভালোবাসা? বেখেয়ালে হাসলো মানুষটা। ঠিক সেই মুহূর্তে দুম করে এক আওয়াজ এলো বসার ঘরে। আকস্মিক শব্দে ভাবনায় ইতি টানলো প্রফেসরও। তবে মাস্ক খুলে ত্রস্ত রুমে থেকে বের হতেই থমকালো সে। আরশি সোফার কাছে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে চেয়ে আছে ফ্লোরে পড়ে থাকা একটা বাক্সের দিকে। পেছন থেকে ডাকলো শেহজাদ, আরুষি, ঠিক আছো তুমি? ফিরে চাইলো কিশোরী। একটু ভরসা পেল যেন। কাছে এসেই সবেগে ঝাঁপিয়ে পড়ল মানুষটার চওড়া সিনায়। ভয়ের তোপে কাঁপছে গলবিল। সেভাবেই শুধু বলল, আবার এসেছিল লোকটা শেহজাদ। জেজাদ জেনে গেছে আমরা কোথায় থাকি, আমাদের মেরে ফেলবে। ফুপিয়ে উঠল। শেহজাদের ছাই রঙা শার্টে বুক ভিজেছে আরশি চোখের পানিতে। মানুষটার বজ্রমেঘের ন্যায় খুরখার দৃষ্টি যেন আন্দাজ করতে পারল কিছু, তবুও নরম স্বরে বলল, আমি আছি না? আমি থাকতে তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। প্রমিস, আই প্রমিস। প্লিজ আর কান্না করো না, একটু তাকাও আমার দিকে। খসখসে দুহাতের আজলে জায়গা পেল মেয়েটার কান্না ভেজা আনন। পরপরই কপালখানা সিক্ত হলো এক গভীর চুমুতে। যেন পরমাদরে জড়িয়ে নিল কিশোরীর অশান্ত মনটায়। স্থির হলো আরশি। শিরলিপি হতে শেহজাদের অধঃস্বরতে চাইল টলমলে চোখে। পরপর কাপা কাপা হাতে বাক্সের দিকে ইশারা করতেই মানুষটা ধীর পায়ে এগুলো সেদিকে। কিন্তু বাক্সের ভিতরে উকি দিতেই থেমে গেল প্রফেসর। কারোর তাজা রক্তে মাখামাখি হওয়া একটা স্কেলিটন মাস্ক পড়ে আছে সেখানে। সঙ্গে রক্তে লেপ্টে থাকা ছোট্ট এক টুকরো কাগজ, যাতে ইংরেজিতে লেখা, দিস ইজ ইয়োর ফ্রি হানিমুন গিফট সুইটহার্ট। এই রক্ত তোমার হাজব্যান্ডের শুভাকাঙ্ক্ষীর। তোমাদের বেড়াতে পাঠাতে চেয়েছিল না? ভাবলাম তার আগে আমি তার উপরে যাওয়ার ব্যবস্থাটা করে দেই। শেহজাদের চোখ মুখ শক্ত হলো অমনি। প্যান্টের পকেটে তারস্বরে বাজছে মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠেছে মিসেস বেল আর্চারের নাম। কলটা রিসিভ করতে শোনা গেল প্রৌঢ়বয়সী মহিলার বিচলিত কণ্ঠ। পশ্চিমা ভাষায় বললেন, প্রিন্সিপাল স্যার, হসপিটালে ভর্তি মিস্টার শেহজাদ, অবস্থা খুব ক্রিটিক্যাল। আজ সকালে এক আততায়ীর হাতে খুন হতে হতে একটুর জন্য শুধু প্রাণী বেঁচে যান। আপনি পারলে আমাদের সাথে একবার হসপিটালে আসুন, আমি ঠিকানা পাঠাচ্ছি। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। পশ্চিমের আকাশে তুলনায় লাল আভার বিচরণ। বরফের গা ছুঁয়ে দিগন্তের শেষে ঘুমানোর পায়তারা করছে ভানু। কাল যে আবার নতুন উদ্যমে নতুন দিনে শুরু করতে হবে তাকে। ধোয়া ওঠা দুটো কফির মগ হাতে দাঁড়িয়ে আসি। শেহজাদ হসপিটাল থেকে এলো একটু আগেই। সাথে এসেছে আরও একজন, আয়ান হান্টার, প্রফেসরের ছোটবেলার বন্ধু এবং একজন কাবিল পুলিশ অফিসার। যদিও মাত্র একবারই দেখেছিল আর সেই মানুষটাকে। টেবিলের উপর মগ দুটো রাখতেই শেহজাদ চাইল মেয়েটার মুখের দিকে। ভয় আর দুশ্চিন্তায় শুকিয়ে গেছে একেবারে। ঠোঁটের বাঁকে লেগে থাকা সব সময়ের সেই মন ভালো করা হাসিটাও আজ নেই। আয়ান বুঝলো বোধ হয় কিছু। ত্রস্ত প্রসঙ্গ বদলাতে কফির মগ হাতে নিয়ে চুমুক বসালো সেখানে। পরপর বলল, ভাবি কিন্তু দারুণ বানিয়েছে কফিটা, যদিও আপনি আমার থেকে ছোট, কিন্তু ব্যাটা যা সাংঘাতিক। ওর বউকে ভাবি কেন ডাকিনি এই বলে বলে আমার রাতের ঘুম কেড়ে নিত। চেষ্টায় ব্যর্থ হলো না অফিসার। আশি শুকনো আননেই মলিন হাসলো। পরপর জিজ্ঞাসা করে বসলো, মেরে ফেলবে আমাদের। মিস্টার উইলিয়াম মানে প্রিন্সিপাল স্যার কেমন আছেন এখন? শেহজাদ মুখ খুলল এবার। কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে বলল, আউট অফ ডেঞ্জার। তবুও ডক্টর বলেছেন অবজারভেশনে রাখবেন আরো কদিন। হাতে পিঠে জখম হয়েছে প্রচুর।
কথা কেড়ে নিল আয়ান। কফির মগটা টেবিলে রেখে বলল, ওর চাইতেও বড় কথা, মিস্টার উইলিয়ামকে যখন জখম করা হয়েছে চাপাতি দিয়ে, আমাদের পুলিশ স্টেশনে যে লোকটা অফিসারদের উপর হামলা করেছিল সেও কিন্তু চাপাতি দিয়েই করেছিল। আরশিও কিছু একটা ভাবতে ভাবতে বলল, আমাকে কিডন্যাপ করার পরেও গালে চাপাতি দিয়ে জখম করা হয়েছিল। এটার গালের ব্যান্ডেজ করা জায়গাটায় ফের চোখ গেল শেহজাদের, ঢোক গিলল। ভেতরটা জ্বলছে কেন এত? আরশিকে অন্য কেউ ছুঁয়েছিল বলে নাকি কষ্ট দিয়েছিল বলে যখন আসল অপরাধী ধরা পড়বে আর ঠিক একই জখম ফেরত দেবে শেহজাদ, তখন কি একটু কমবে জ্বালা? আয়ান আরশি দুজনাই গভীর চিন্তায় বিভোর। শেহজাদ কেবল কফির মগে চুমুক বসাবে তখনই দুজন সমস্বরে বলে উঠল, স্কেলিটন মাস্ক। কেঁপে উঠল মানুষটা। মুখ দিয়ে চসূচক শব্দে বিরক্তিটুকু প্রকাশের সুযোগ দিল না অফিসার। চোখ বড় বড় করে বলল, তার মানে পুলিশ স্টেশনে হামলা চালানোর লোক আর আপনার কিডন্যাপার দুজনের মুখই যদি স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা থাকে তবে? দুজন একই মানুষ। ওদের দিকে না তাকিয়ে বলে উঠল প্রফেসর। চোখের ভাষায় অদ্ভুত পরিবর্তন। শুভ্র চেহারায় কালো ছায়াটা দীর্ঘ হয়েছে এবার। আরশির কপালে ভাঁজ শুধালো আয়ানকে, আমাকে কিডন্যাপ করার কারণ না হয় বুঝলাম, কিন্তু আপনার আর মিস্টার উইলিয়ামের সাথে কি শত্রুতা ওই লোকের? আপনাদের কেন ক্ষতি করতে চাইছে? তুড়ি বাজালো আয়ান। বলল, গুড পয়েন্ট। আমার ক্ষতি করতে চাওয়ার কারণ হলো আমি শেহজাদের বন্ধু, মানে যতটুকু আমার মনে হয়। আর বোঝাই যাচ্ছে সাইকোপ্যাথ মশাই শেহজাদকে সহ্য করতে পারে না, তাই ও আমাকে আগে সরাতে চেয়েছিল মাঠ থেকে, যাতে করে শেহজাদ একটা বড়সড় ধাক্কা খায়, ভেঙে পড়ে, তারপর আপনাকে সরাতে পারে। আর প্রিন্সিপালকে মারতে চাওয়ার কারণ? থুতনিতে হাত রাখলো অফিসার। বলল, এক ঢিলে দুই পাখি মারা, মানে এমনই কিছু করতে একটা চেয়েছিল বদমাইশটা। প্রথমত বক্সের সাথে পাঠানো রক্তমাখা মাস্ক পাঠানো, যেন আপনি তা দেখে ভয় পান। আর দ্বিতীয়ত জেলাসি। আপনারা শেহজাদের সাথে মিস্টার উইলিয়ামের ভালো সম্পর্কই ওনার উপর কালপিটের চড়াও হওয়ার কারণ। থামলো আয়ান। কিছু একটা ভেবে ফের আওড়ালো, এখন শুধু মিস্টার উইলিয়ামের জ্ঞান ফেরা অবধি অপেক্ষা। ওনার স্টেটমেন্টটা নিলেই 2 4 মেলানো যাবে। মাথা দোলালো আরশিও। আর চোখে একবার তাকালো প্রফেসরের মুখের দিকে। মানুষটা ভাবছে কিছু। অফিসার মগের কফিটুকু শেষ করলো, পরপর শেহজাদের দিকে তাকিয়ে বলল, বাসার সিসিটিভি ফুটেজটা দেখলাম। আজ সকালে ওই বক্সটা যেই লোক তাদের বাসার সামনে রেখে গেছে তার মুখও স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা। নকল চাবি বানিয়ে ওনের বাসায় কি করে ঢুকতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে। আর একবার যখন ওই বান্দা এই বাসার ঠিকানা জেনেছে, তার মানে পরের বার ভিতরে ঢোকার চেষ্টাও করবে, এটা শিওর থাক। শেহজাদ চোখ তুলে চাইলো আরশির দিকে। নিজের কোনো পরোয়া করে না, তবুও আরশির আর কোনো ক্ষতি না হোক। কিন্তু শেহজাদ তো জানেও না যে ওর মিস চার্লিও মনে মনে একই কথা ভাবছে। দুজনের অজান্তে একজন আরেকজনকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে আজ। মেকি কেসে উঠল আয়ান। মনে মনে ভাবলো এখানে থাকা আর বিরিয়ানির মধ্যে থাকা এলাচির থাকা সমান। তাই তো নিজের এক হাত আলতো করে চোখের উপর রেখে না দেখার ভান ধরে আওড়ালো, ভাই আমি বলি কি, তুই ভাবিকে কয়েকদিনের জন্য নিউ ইয়র্কে আঙ্কেল আন্টির কাছে রেখে আয়। আজকেই যা। অ্যাটলিস্ট কালপিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবিকে থাক সেখানে। আমি নিজে দায়িত্ব নিয়ে তোদের বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেব। কথা শেষ হতে না হতেই শেহজাদ সরু চোখে শিকার অফিসার ঢোক গিলে তড়িঘড়ি বলল, না না, অসম্ভব। তারপর দেখা যাবে বউ রেখে একা একা থাকবি আর আমায় বদদোয়া দিবি। কোনো দরকার নেই, তোর চাইতে দুজনে একসাথে গিয়েই থাক। আর নিউ ইয়র্ক থেকে তোর আর ভাবির ভার্সিটি একেবারে কাছে, সুতরাং সমস্যা হবে না। আরশি মগগুলো হাতে নিয়ে ত্রস্ত সরে পড়ল দুই বন্ধুর মধ্য থেকে। এখানে একটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাকটা না থাকলেও পারে ওর। মেয়েটা চলে যেতেই দুম করে শেহজাদের পাশে এসে বসে পড়ল মানুষটা। মুখের হাবভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু। তেমন ভাবে দুহাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখলো, পরপর বলল, ভাই তুই তো বিবাহিত, প্লিজ প্লিজ একটু দোয়া করে দে যেন আমার বিয়েটাও এবছরই হয়ে যায়। শেহজাদের কণ্ঠে বিরক্তি। তাতে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? আয়ান যেমন করে ওর হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করে নামিয়ে রেখে বলল, আলবাত সম্পর্ক আছে। বিবাহিত মানুষ অন্যের বিয়ের জন্য দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এটাকে বলে ওয়েডিং ডাস্ট। নে তাড়াতাড়ি দোয়া করে এবার। প্রফেসর দাঁতে দাঁত চাপলো। কোনো দোয়া করা হবে না। না জানি কোন ভালো মানুষটার বোনের ওপর তোর নজর পড়েছে। সরে বস বলছি।
ভোরের আলো ফুটেছে ম্যানহাটনের আকাশে। নতুন প্রভাতের শুরুতে ঝলমল করছে বরফ মোড়ানো শহর। তবে তুষার ভেজা সড়কে এখনো বাড়েনি জনসমাগম। এর মধ্যে শেহজাদ স্পিড বাড়ালো গাড়ির। স্টিয়ারিং হুইলে তার পেশিবহুল হাত। পরনের টার্টেল নেক কটন শার্ট আর ব্লেজারটা আজ কুচকুচে কালো। সাদা তাকে মানিয়েছে ভীষণ। আরমানির কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে জড়িয়ে আছে কবজিতে। আরশি তাকিয়ে সেদিকে। শেহজাদকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। কি টিপটপ লোকটা, বেশভূষায় আভিজাত্য, চলনে বলনে কমনীয়তা। এই সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ চেহারায় ক্লান্তির ছাপটুকু নেই। অথচ সে কোনো মতে ব্রাউন রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে উঠেছে গাড়িতে। মাথায় চুলে ঘুঘুর বাসা, মুখটাও ধোয়া হয়নি ভালো করে। সারা রাত ব্যাগ গোছানোর পেছনেই তো সব এনার্জি শেষ ওর। সাজগোজ করার আর সময় কই। ভিউটা কি একটু বেশি সুন্দর আরুষি? হ্যাঁ, অনেক সুন্দর। বেখেয়ালে কথাগুলো বলে ধরফরিয়ে উঠে আরশি। ত্রস্ত মুখ ফেরায় শেহজাদের দিক হতে। ইতস্তত আওড়ায়। না মানে আমি বাইকের ভিউর কথা বলেছি। প্রফেসর নীল অক্ষিপট নিবদ্ধ সামনের রাস্তায় সেভাবেই হাসলো, নিচের ঠোঁট কামড়ে বলল, আমিও বাইরের ভিউয়ের কথাই জিজ্ঞেস করছি। কেন, তুমি কি অন্য কিছু ভাবছিলে? চোখ খিচে জিভ কাটলো মেয়েটা। হাঁসফাঁস করলো মুখ লুকোতে। শেহজাদ আরো কিছু শোনানোর আগে সাফাই খুঁজে আওড়ালো, আমি মোটেই অন্য কিছু ভাবছিলাম না, আমি ঠিকভাবে গাড়ি ওভাবে তাকিয়ে থাকলে এই ভিউয়ের পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? তার চাইতে গাড়িটা থামিয়ে দেই, তুমি আরামসে বসে বসে তোমার ভিউ এনজয় করো। কিশোরী ফর্সা ফর্সা গালজোড়া লাল হলো সহসায়। জাম্বু বানটা এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতো নাকি? নিজেকে কি মনে করেন উনি? গল্পের মেন ক্যারেক্টার? মেয়েটার তিরিকি মেজাজ চড়ে বসলো অমনি। শেহজাদের দিকে তাকালো আগুন চোখে। তখন গাড়ির স্টোরিও থেকে ভেসে আসলো একটা হিন্দি গান। গানের অর্থ বুঝতে আসে চোখ কপালে। কি ভণ্ড লোক, একটা সুযোগও ছাড়ছে না ওকে জ্বালানোর। দম ফেলে সোজা হয়ে বসতেই প্রফেসর প্রশ্ন ছুড়ল, তোমার পছন্দ হয়নি গানটা? মনে মনে দাঁতে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানলো আরশি। পরপর বলল, এ বাবা, পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি না ওই গানটাও ছাড়ুন। শেহজাদের কপালে ভাঁজ। জিজ্ঞাসা করলো ইউটার্ন নিতে নিতে, কোনটা? মেয়েটার গানের গলা হিরো আলমেরও 1 ডিগ্রি উপরে, তবুও ঢোক গিলে গায়ে লোকে এসে উঠল প্রফেসর। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতেই তাকালো আরশির দিকে। চোখের তারায় অবিশ্বাস। এই মেয়ে এই গান শিখলো কোথা থেকে? এভাবে তাকিয়ে লাভ নেই। আমাদের অবস্থা দেখুন। এই সাইকোপ্যাথের ভয়ে যেখানে তলপি তলপা কুটিয়ে আঙ্কেল আন্টির কাছে যাচ্ছি, সেখানে এর চাইতে ভালো গান আর হয় না। একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং মিউজিক। শেহজাদের আনন শক্ত হলো অমনি। স্টিয়ারিং হুইল ধরে রাখা আঙ্গুলের গাঁটগুলো সাদা রঙে বদলালো ক্রমশ। মটমট শব্দ তুলল ওই ধারালো চোয়াল। তোমার সেফটি আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য যদি আমাকে মরতে হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। চেলসি সেন্ট্রাল লাইব্রেরিতে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনটা ভিড় বেশি হয়, কাস্টমারও বেশি থাকে। তাই তো যারা আজ ভার্সিটি না গিয়ে সরাসরি এখানে চলে এলো। সকাল থেকে মানুষজন আসছে বই নিতে, কেউ কফি নিয়ে বসেছে চেয়ার টেবিলে পড়াশোনা করতে, কেউ কেউ শেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখছে নিজেদের পছন্দের বই ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো। মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারায় ওই কাগজের পাতার সূত্র ধরে। এর চাইতে প্রশান্তির বোধ হয় আর কিছু হয় না। তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে আয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো। মানুষটার পাশাপাশি হাঁটা, একসাথে আইসক্রিম খাওয়া, মুভি দেখার সময় অফিসারের হাতে হাত রাখা, সবটা। মেয়েটার ঠোঁটে হাসি ফুটে উঠল সহসায়। ভাবলো আয়ানের জন্য একটা গিফট কিনবে এই মাসের স্যালারি দিয়ে, তারপর চমকে দেবে অফিসারকে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে তুড়ি বাজালো লাইব্রেরির ম্যানেজার। ভাবনায় ইতি টেনে চোখ তুলে চাইল যারা। মোটাসোটা লোকটা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল, মিস যারা, আপনার আর কাল থেকে কাজে আসতে হবে না। ভ্রু বেঁকে এলো ওর। কপালে ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করলো ইংরেজিতে, আর আমাকে কাজে না আসতে বলার কারণ? মোটা মতন লোকটা মাথা চুলকালো, যেন কি সাফাই দেবে সেটাই খুঁজছে। পরপর বিদেশি বচনেই বলল, আমরা আপনার থেকে আরো ক্যাপেবল রিসেপশনিক পেয়ে গেছি। আপনি চাইলে আজকে থেকে কাজটা ছাড়তে পারেন। যারা হতভম্ব। তাই বলে হুট করে এভাবে ওকে চাকরি ছাড়তে হবে? তাহলে আয়নের জন্য ভেবে রাখা গিফটের কি হবে? আর বাসা ভাড়া, সেটাও বা কি করে দেবে? মেয়েটা বারংবার অনুরোধ করে বোঝানোর পরও বুঝতে চাইলো না ম্যানেজার। ও কতবার করে বলল যে চাকরিটা ওর কত দরকার, তবুও শুনল না লোকটা। এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো যারার। হাতটা নিষ্পিস করলো এক ঘুষিতে এই লোকে ভুড়ি উড়িয়ে দিতে। তেরে এসে হাত তুলতে নিলে দু কদম পেছালো উনি। তোতলাতে তোতলাতে আওড়ালো,
কল দ্য পুলিশ, কিপ ইউর কাম ইউর ক্লোজার। ঠিক সেই সময় লাইব্রেরির গেটে এসে দাঁড়ালো আয়ান। পরনে পুলিশের ইউনিফর্ম, পকেটে হাত গুজে বলল, আমার বাটারফ্লাই যখন ঘুষি দেবে ভেবেছে তখন দেবে, আর ওর মনের শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি। আমিও দেখি পুলিশের কোন বাপকে তুই ডাকিস এখন। বাটারফ্লাই তুমি স্টার্ট করো তো। ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক মাত্র 20 মিনিট লাগলো আশিদের পৌঁছাতে। বিশাল ইয়ার্ডের সামনে গাড়ি থামাতে স্নোবলের বাস্কেটটা নিয়ে আগে ভাগে নেমে পড়লো আশি। ঠান্ডায় ধোয়া বের হচ্ছে ওর মুখ থেকে, তবুও শেহজাদের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা হাজার গুণ ভালো। সেই কখন থেকে থম মেরে আছে লোকটা। আশি কি একটু গান শোনালো, তারপর থেকে না হাসছে না কথা বলছে ওর সাথে। সেসব ভাবতে ভাবতেই ঠোঁট উল্টালো মেয়েটা, কিন্তু সামনে তাকাতে মন ভালো হয়ে গেল ওর। মিস্টার মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজা খুলে। আরশি দেখে ছুটে গেল তাদের কাছে। পেছন দুহাতে লাগেজ নিয়ে আসলো শেহজাদ। মরিয়ম বেগম আগে দুহাত বাড়িয়েছিলেন। আরশি আসতে বুকে জড়িয়ে নিলেন তিনি। কপালে মাথায় চুমু খেয়ে বললেন, কবে থেকে ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমার কাছে নিয়ে আসে কদিনের জন্য। এতদিনে ওই হতচ্ছাড়া তাহলে শুনলো মায়ের কথা। মেহমেদ হাসান তো ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আশির পাশে। তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন, আহারে, মেয়েটার চেহারা কেমন শুকনো শুকনো লাগছে না? বুঝলে মরিয়ম, ওই হতচ্ছাড়াটা আমার মায়ের খাওয়া দাওয়ার খেয়াল ঠিকমতো করেনি। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আজকে আমার মাকে আমি নিজ হাতে খাওয়াবো। যদিও মেহমেদ হাসান বাঙালি নন, কিন্তু মরিয়মের সাথে 32 বছরের সংসার ওনার। ফলস্বরূপ বাংলা পুরোটাই এখন আয়ত্তে তার। ঠোঁট টিপে হাসলো আরশি। ওর আদর দেখে জাম্বুবানটা মনে মনে জ্বলছে নিশ্চয়ই। আহা, এটাই তো চাই। এসব ভেবে যেই না ও বাড়িতে ঢুকবে তখনই সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে, বয়সে আরশির থেকে বড়, চোখগুলো বিলিতি। সেজেগুজে যেন ওদেরই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। মরিয়ম বেগম আওড়ালেন, আসি পরিচয় করিয়ে দিই, ও এমিলিয়া, শেহজাদের কাজিন। এমিলিয়া, এই হলো তোমার। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগে মেয়েটা আশির নাকের ডগা দিয়ে ঝাঁপিয়ে পড়ল শেহজাদের বুকে। অস্পষ্টে বলল, আই মিসড ইউ ভাইয়া। মুখের হাসিটা দপ করে নিভে গেল। আশির চোখ জোড়া ফুটবল আটকে উঠল যেন এমিলিয়াকে শেহজাদের বুকে হামলে পড়তে দেখে। ভাগ্যিস মানুষটার দুহাতেই লাগেজ, নয়তো বোন বলে মাথায় হাত রাখলেও ওখানেই আশির সহ্যের বাঁধ ভাঙত। তাই বলে ঝুঁকি নিল না মেয়েটা। ত্রস্ত তেরে এলো ওদের দিকে। হাত থেকে বাস্কেটটা নিচে রেখে টেনে তুলল এমিলিয়াকে। কত বড় সাহস এই চম্পা চামেলির! ওর জাম্বুবানকে সাপের মতো পেঁচিয়ে ধরে ভেতরে ভেতরে ফুঁসছে আরশি। এলোমেলো চুলগুলো চোখের সামনে থেকে ফু দিয়ে উড়িয়ে এমিলিয়ার দুকাতে হাত রাখলো সজোরে। চোখের পলকে রাগটুকু গিলে মুখে হাসি রেখে বলল, শুধু ভাইকে মিস করলেই হবে, ভাবিকেও তো মিস করতে হবে। পরপর শেহজাদের দিকে তাকিয়ে আওড়ালো, বেবি, আমাকে বলবে না আপু আছে এই বাসায়? যতই হোক প্রথমবার যেহেতু দেখা, একটা গিফট তো পাওনা রয়ে গেল ওনার। কে বেবি, কার বেবি? সবটা মাথার উপর দিয়ে গেল প্রফেসরের। হতভম্ব হয়ে চাইলো মেয়েটার দিকে। তখনই বুঝলো আসল রহস্য। পুড়ছে কেউ একজন। শেহজাদের পাতলা অধর সরে গেল একপাশে। বাঁকা হেসে দেখতে রইল কি করে ওর মিস চার্লি। এমি, ইউ ক্যান কল মি এমি। ওসব আপু টাপু আমার পোষায় না। বাই দ্য ওয়ে, তোমার নাম? আরশির আঙ্গুলগুলো নিজের কাঁধ থেকে সরাতে সরাতে কথাগুলো বলতে নিচ্ছিল এমিলিয়া, কিন্তু চেষ্টা করলো শেহজাদ। বইয়ের কোমরের ফাঁকে হাত গলিয়ে বুকের পাশে মেশালো মেয়েটাকে। শানের মতো গলায় বলল, আরুষি আমার ওয়াইফ আর সম্পর্কে তোর ভাবি। বিয়ের সময় তো ছিলি না, এখন ভাইয়ের বইয়ের নামটাও ভুলে গেলি? এমিলিয়া প্রতি উত্তরে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। বিয়েতে আসবে কার? যাকে একতরফা ভালোবাসতো তার এতটা হিম্মত জোগাতে পারেনি তখন, কিন্তু এখন কেন জানি সামলাতে পারল না নিজেকে। শেহজাদকে দেখেই পুরনো এমিলিয়া হামাগুড়ি দিল তার কিশোরী বয়সের ভালো লাগার দিকে। মরিয়ম বেগম পরিস্থিতি সামাল দিলেন, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে। কিচেনের দিকে যেতে যেতে বলে উঠলেন, আরে তোরা কি সব কথা এখানে দাঁড়িয়ে শেষ করবি? আশিকে রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আরামসে গল্প কর। আরশি শক্ত হয়ে দাঁড়িয়ে প্রফেসরের পাশে। হাতের উষ্ণতা যেন উলের কোট ভেদ করে গিয়ে কোমরে লাগছে। নড়ে চড়ে উঠল। মরিয়মের কথায় দাঁত বের করে হাসলো ঠিকই, কিন্তু তার ভেতরেই চিবিয়ে চিবিয়ে শেহজাদকে বলল, আমার কোমরটা ছাড়ুন বলছি। প্রফেসর মাথা নোয়ালো মেয়েটার কথার পিঠে। কানের সামনে মুখ নিয়ে আওড়ালো, কোমরটা একেবারে রুমে গিয়েই ছাড়বো বেবি।
সবাইকে দেখাতে হবে না হাউ ডিপলি উই আর ইন লাভ। শেহজাদের ফিসফিসের শব্দ বৃষ্টির মতো শিহরণ তুলল ওই ছোট্ট গতরে। লোম দাঁড়িয়ে গেল শরীরে। অবাক নয়ন তুলে মানুষটার দিকে তাকাতে রাঙা গালে টপ করে চুমু খেয়ে বসলো প্রফেসর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সবাই। মেহমেদ হাসান তো চোখের উপরে হাত দিয়ে পিছু নিলেন স্ত্রীর। মরিয়ম বেগমের ওড়না চেপে থামালেন ওনাকে। আমোদে স্বরে বললেন, দেখলে মরিয়ম, বলেছিলাম না আমাদের সায়ন ঠিক একদম আরশিকে বউ হিসেবে মেনে নেবে। তুমি নাতি নাতনির মুখ দেখার প্রিপারেশন নিয়ে রাখো ডার্লিং, তখন কিন্তু আর কোমর ব্যথার অজুহাত কাজ হবে না। হাসলেন প্রৌঢ়া। বুক ভরে শ্বাস নিলেন। পরোটার হটপট টেবিলে রাখতে রাখতে বললেন, যা হওয়ার সব উপরওয়ালার পক্ষ থেকেই হয়েছে। এমনিতেও আশিকে ওর মা বাবা এখানে পাঠিয়েছে আমাদের ভরসায়। মেয়েটার একটু সুন্দর সংসার হোক, হাসি খুশি থাকুক, এর চাইতে বেশি কিছু চাই না। অ্যামেলিয়া তরপালো ভেতর ভেতর। আরশির দিকে আর চোখে এক পলক তাকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল নিচতলায় নিজের রুমে। মনে মনে ভাবলো, এমি এত সহজে হাল ছাড়া মেয়ে না। তুমি কি করে এই বাড়িতে টিকতে পারো আমি দেখব। যারার পার্ট টাইম জবটা চলে গেছে, তবে আয়ানা সেই ঘুষিটা একেবারে বরাবর দিতে পেরেছে ম্যানেজারের গালে। একেবারে মুখ থুবড়ে লোকটা মাটিতে পড়ার পর লাইব্রেরি ছেলেছে ছেলে মেয়ে দুটো। যারা মুখ গোজ করে হাঁটছে অফিসারের পিছু পিছু, কোনো খেয়াল নেই আশেপাশে, শুধু অনুসরণ করছে লম্বা ছায়াটা। তখনই হুট করে থেমে যায় আয়ান। বেখেয়ালে প্রশস্ত পিঠে এসে নাকটা লাগতে ছিটকে দু কদম পেছায় মেয়েটা। ব্যথা জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে চোখ তুলে চাইল অফিসারের দিকে। ধীর কণ্ঠে শুধালো, এভাবে থামলেন কেন? আয়ান হাত রাখলো ওর মাথায়। মুখে চিন্তা মিশিয়ে বলল, ঠান্ডা কিছু খাবে? ইস, রোদে তাপে তালুটা গরম হয়ে গেছে মনে হয়। যারা হাসলো না। নীল চোখে রোজের সেই স্ফূর্তিটুকু বিলীন হয়ে গেছে যেন। ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পেছনে নেয়নি একবারও। তার মানে কি সত্যি মন খারাপ করে ফেললো বাটারফ্লাই? এবারটায় অশান্ত হলো অফিসার। বেখেয়ালে আজলে তুলে নিল বিষণ্ণ মুখটা। আমি বলেছিলাম আরো কয়েকটা ঘুষি দিয়ে আসতে ওই ব্যাটাকে, তখন তো দিলে না। এখন চলো তাহলে, বেশি দূর চলে আসেনি আমরা। জুস খাবো। হ্যাঁ? কিশোরীর অবাক করা আবদারে মুখ বনে দাঁড়িয়ে আয়ান ভেবেছিল কি, আর যারা বলল কি নয়, জুস খাবো। ওই তো সামনে একটা সুপার শপ আছে, ওখানে যাই চলুন। হুট করে যারার পিছি পিছি আঙ্গুলের মুঠোয় আসলো আয়ানের তর্জনী। ম্লান মুখ মেয়েটার নিচের দিকে তাকিয়ে আওড়ালো, আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব যদি তোমার ভয়? প্রশ্নবিদ্ধ চোখ জোড়া তুলে চাইলো যারা। ঘাবড়ালো মানুষটা। তোতলানো স্বরে বলল, বন্ধুই না হতে পারলাম? মেয়েটা কিছু বলার আগে ওর মুখের সামনে ঝুঁকে আসলো অফিসার। অন্য হাত দিয়ে নাক ছুঁয়ে বলল, ভয় নেই বাটারফ্লাই, বেশি কিছু চাইবো না, শুধু একটু ভরসা করো, তাহলেই হবে। থামলো আয়ান। ওই থমকে যাওয়া নীল চোখে নিজের উত্তর খুঁজতে গিয়ে হাসলো নিম্নষ্ট কামড়ে। শুধালো পরপর, চলো জুস নিয়ে আসি। কিশোরী ত্রস্ত উপর নিচ মাথা নাড়াতেই মানুষটা ছুটলো জুস আনতে। যারাও পেছন পেছন হাঁটলো। ওর মাথায় হাজারটা চিন্তা। পার্ট টাইম একটা জব না পেলে হাত খরচটা চালাতে জমানো টাকা ভাঙতে হবে। অফিসারকে ভরসা করে ঠিকই, কিন্তু ধার চাওয়ার মতো মেয়েও নয়। শপের সামনে চেয়ার টেবিল রাখা, মানুষজন বসছে সেখানে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। একটা ফাঁকা চেয়ার টেনে বসলো মেয়েটাও। টেবিলের উপর আরো কিছু কাছের বোতল রাখা, সাথে আয়ানও একটা জুসের বোতল এনে যারার সামনে রেখে বলল, তুমি বসো, আমি 1 সেকেন্ডে আসছি। মানুষটার কথা খেয়াল করলো না বোধহয়। বেখেয়ালে টেবিলের উপর থেকে অন্য একটা বোতল হাতে নিয়ে চিবি খুলে এক ঢোক খেয়ে নাক মুখ কুচকে এলো। নিজে নিজে বিড়বিড় করে বলল, এত তিতকুটে কেন লাগলো? কি এটা? ধূসর মেঘ জমতে শুরু করেছে সফেদ আকাশে। একটু বাদেই হয়তো তুষারপাতও শুরু হবে। অম্বরের বুক ভেঙে শেহজাদের রুম দোতলায়। সিঁড়ি ভেঙে রুমে ঢুকেই পাশ থেকে সরে দাঁড়ালো আরশি। সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলল, আপনি আঙ্কেল আন্টির সামনে আমার গালে ইয়ে খেলেন কেন? শেহজাদের ভাবভঙ্গি নিরেট। হাতের কবজিতে ঘড়ির টাইম দেখে আফসোস করে বলল, তাহলে ঠোঁটে খেলে ভালো হয় বলছো? কিন্তু এখন যে সময় নেই হাতে মিসেস চার্লি, ভার্সিটি থেকে এসে খাই। ত্রস্ত আঙ্গুল নামিয়ে ফেললো মেয়েটা। ইতিউতি দৃষ্টি ফেললো কুণ্ঠা এড়াতে। হাল ছেড়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই বাহু চেপে ধরলো প্রফেসর। একটানে বুকের সাথে মেশালো আরশিকে। মাথার সাথে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, তখন এর বেবি ডাকটা জেলাসিতে ডেকেছিলে তাই না? ছাড়া পেতে নিতান্তই ব্যর্থ চেষ্টা চালালো আরশি। নিজেও স্বর নামিয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, আমি কেন জেলাস হব? আপনি যান আপনার এমির কাছে।
ওর চোখ জোড়া আটকে ফ্লোরে। মানুষ হিংসে তো তার জন্যই করে যার জন্য ভালোবাসা অনুভব করতে পারে, কিন্তু শেহজাদের প্রতি আশির অনুভূতির নাম নেই, বা হয়তো চেষ্টাই করেনি কোনো নাম দেওয়ার। প্রফেসরের হাতের বাঁধন দৃঢ় হলো। নীল চোখের গন্তব্য সবকিছু ছাপিয়ে গিয়ে আটকালো মেয়েটার অধৈর্যরায়। শুকনো ঢোক গিলল শেহজাদ। গলার অ্যাডাম অ্যাপলটার ওঠানামা দেখেই চোখ মুখ ফ্যাকাশে হলো আশি। ছটফটিয়ে বলল, কি বলছেন? দরজা খোলা কিন্তু। ভুরু নাচালো প্রফেসর। এক পলক পেছনে তাকিয়ে খোলা দরজায় চোখ বোলালো। পরপর ঠোঁট যুগল ওর কানে ঘেঁষে আওড়ালো, মম ড্যাড দেখে ফেললেও মাইন্ড করবে না, রিল্যাক্স বেবি, জাস্ট 1 মিনিট। হাঁসফাঁস বাড়ল কিশোরীর। উপায় না পেয়ে শেহজাদের পিছনে তাকিয়ে হড়বড়ালো। আর এমি, তুমি এখানে? আশিকে ছাড়ল না শেহজাদ, উল্টো আরো যেন শক্ত করে মেশালো বুকের সাথে। খেয়াল রাখলো যেন হাত দুটো ছোড়াছুড়ি করতে না পারে মেয়েটা। ঠোঁটের বাঁকে হাসি লুকিয়ে বলল, তা এমি কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভাবির রোমান্স দেখছে? সমস্যা নেই, দেখতে দাও। চোখ ফুটবল বানিয়ে চাইলো আশি। চোয়াল ঝুললো শেহজাদের কথায়। অবাক হয়ে শুধ হলো। আপনি খেয়ে ফেললেন? শেহজাদের ভ্রু জোড়ার মাঝে ভাঁজ পড়ল। কি হেয়ে ফেললাম? আপনার লজ্জা শরম। এজন্যই তো বলি, স্নোবল ফোনে কোনো বনির ফিমেল বনির রিলস দেখলেই অমন লাভ ঝাপ শুরু করে কেন? আপনি নিজের ছেলেটাকেও নিজের মতো বেয়া বানাতে চাচ্ছেন দিন দিন, তাই না? কেসে উঠল প্রফেসর। হাত জোড়া আলগা হলো কাশির দমকে। আর এই সুযোগটাই কাজে লাগালো আরশি। চড়ুই পাখির মতো ফুরুত করে বেরিয়ে গেল শেহজাদের বাহুগোলে, কিন্তু দরজার কাছে যেতে না যেতে মানুষটার শীতল হুমকিতে থামলো পাজোরা। পালাচ্ছ পালাও, তবে রাতে পালানোর শাস্তির জন্য প্রস্তুত থেকেও মিসেস চার্লি। এখন তো 1 মিনিটে ছেড়ে দিতাম, তখন সারা রাতেও ছাড় পাও কিনা ডাউট হচ্ছে। ঢোক গিলল কিশোরী। ত্রস্ত ফিরে চাইতে ডাক পড়ল নিচে। মরিয়ম বেগম নাস্তার জন্য ডাকছেন ওদের। লম্বা পা ফেলে এগিয়ে এলো প্রফেসর। মেয়েটা চোখ খিচে বন্ধ করতেই পাশ ঘেঁষে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। একবারও তাকালো না। আশির ভ্রু বেঁকে গেল অমনি। আনমনে আওড়ালো, জাম্বুবানটা কি রাগ করলো? টেবিলে নানা রকম নাস্তা সাজিয়েছেন মরিয়ম বেগম। মেহমেদ হাসান বসেছেন কেবল। অ্যামিলিয়াও এসে বসেছিল, তবে শেহজাদকে নিচে নামতে দেখে উঠে এলো। নিজের পাশে চেয়ারটা টেনে দিল বসার জন্যে, কিন্তু সেদিকে তাকালো না প্রফেসর। স্বভাবসুলভ ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি খাবো না মম, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আসছি। অবাক হলেন প্রৌঢ়া। এইমাত্র তো ঠিক ছিল সবকিছু, হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? আশিকে মুখ ভার করে বসে থাকতে দেখে চিন্তার ছাপ পড়ল মেহমেদের অনঞ্জুরেও। ছেলের উগ্র মেজাজ সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। মেয়েটার সাথে আবার ঝগড়াঝাটি করেনি তো? তবু উদ্বেগটুকু ঠেলে সরিয়ে শুধালেন, আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি এসো কেমন? যেতে নিয়েও থামলো শেহজাদ। কেন? তোমার কি আদ্রিয়ানের কথা মনে আছে সায়ন? ওই যে আমার বন্ধুর ছেলে, তোমার আর আরশির বিয়ের সময় গিয়েছিল বাংলাদেশে। ওর বাবা অনেকদিন ধরে এমের জন্য বিয়ের প্রস্তাব দিতে চাইছে, সন্ধ্যায় আসবেও বলেছে। ওই ছোটখাটো এঙ্গেজমেন্টের আয়োজন করব ভাবছিলাম, আসতে পারবে তাড়াতাড়ি? প্রফেসর আর চোখে একবার দেখে নিল আশিকে। মেয়েটা মাথা নিচু করে বসে, একবার দেখছেও না মুখ তুলোকে। শ্বাস ফেললো শেহজাদ। পরপর ছোট করে শুধু বলল, চেষ্টা করব। বানর মশাই। যারা ঠোঁটে চওড়া হাসি, ঢুলু ঢুলু চোখ। বসে থেকে হাত নেড়ে ডাকলো আয়ানকে। ফিরিঙ্গিদের ছোট খাটো ভিড় ওর টেবিলের আশেপাশে। সবটা দেখে কপালে ভাঁজ পড়ল অফিসারের। গন্ডগোল কিছু একটা হয়েছে ভেবে দৌড়ে আসলো সে। হাতের চকলেটের ব্যাগটা টেবিলের উপর রেখে টেনে তুললো যারাকে। পাজোরা টলছে মেয়েটার। দাঁড়াতেও হিমশিম খেতে হচ্ছে যেন। তবুও আয়ানের ডান হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরপর অন্য হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে ঠোঁট উল্টে বলল, অফিসার, এই লোক আমার জুসের বোতল খেয়ে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। খেপে উঠল লোকটা। টেবিলের উপর পড়ে থাকা খালি বোতলগুলো আয়ানকে দেখে পশ্চিমা ভাষায় আওড়ালো, আমি জুসের বোতল খেয়েছি না? এই মহিলা টেবিলের উপর রাখা আমার বোতলগুলো সাবার করেছে। দেখে তো ভদ্র মনে হচ্ছে আপনাকে, তার উপর পুলিশের ইউনিফর্ম পরা। তাহলে নিজের ওয়াইফকে বলে যাননি কেন যে পারমিশন ছাড়া অন্যের জিনিস ধরতে নেই? আয়নের মুখটা শক্ত হলো এবার। যারাকে এক হাতে আঁকড়ে ধরে মানিব্যাগটা বের করলো পকেট হতে। কচকচে টাকার নোটগুলো সামনে থাকা লোকটার হাতে দিয়ে ইংরেজিতেই বলল, আপনার যত টাকা লস হয়েছে তার চাইতেও ডবল দিলাম, কিন্তু এর পরেও যদি একটা বাজে কথা ওর নামে শুনেছি তাহলে জিপ ছিঁড়ে এখানেই রেখে দেব। থতমত খেলো বিদেশি। পুলিশের সাথে লাগাটা ঠিক হবে না ভেবেই টাকাগুলো নিয়ে সরে পড়লো আয়নের সামনে থেকে। আশেপাশে মানুষ কমলো মুহূর্তেই। আর তখনই দুহাতে অফিসারের গাল চেপে ধরলো যারা। ফেরালো নিজের দিকে, চোখ ছোট ছোট করে চেয়ে বলল,
বানর মশাই, আপনার মুখটা ব্লেন্ডার মেশিনের মতো দেখতে লাগছে কেন? এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি ফ্রুটস নিয়ে আসি, জুস বানাতে হবে তো। আয়ান স্তম্ভিত। যে মানুষটা বাটারফ্লাই ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না, সে আজ জোরে জোরে বলে উঠল। কোনো জুস বানাতে হবে না তোমাকে, আগে বাসায় চলো। বকা খেয়ে ঠোঁট ভাঙলো মেয়েটা, কেঁদে লুটিয়ে পড়লো টেবিলের উপর। উপায় না পেয়ে পাশে চেয়ার টেনে বসালো আয়ানও তটস্থ সে। মাথায় হাত বুলিয়ে যারাকে শান্ত করতে করতে বলল, আম সরি বাটারফ্লাই, আমার জোরে বলা উচিত হয়নি, প্লিজ এবার কান্নাটা একটু থামাও। অফিসারের নরম সুরে কাজ হলো। টেবিল থেকে মুখ তুললো মেয়েটা, অন্যদিকে তাকিয়ে নাক টেনে টেনে আওড়ালো। আপনি বকলেন তো আমাকে? দুদিকে সজোরে মাথা নাড়ল আয়ান, কিন্তু সেদিকে হুঁশ নেই। যারা নিজের মতো করে বলতে লাগলো, বকুন, আরো বেশি করে বকুন। যার কেউ নেই, যে নিজের আসল জন্ম তারিখ জানে না, আসল নাম কি তাও জানে না, সবটাই অন্যের দেয়া, এমন একটা মেয়েকে বকবেন না তো কাকে বকবেন? ঢোক গিলল মানুষটা, অস্পষ্টে আওড়ালো। আমি তোমাকে হার্ট করার জন্য বকিনি, তুমি উল্টোপাল্টা বলছিলে বলেই তো। কথাটা শেষ হলো না, তার আগে অফিসারের ঠোঁটে তর্জনী ঠেকালো। যারা থামিয়ে দিয়ে আধা বোঝা চোখে বলল, বানর মশাই, একটা সিক্রেট বলি। আয়ান কিছু বলতে পারলো না, শুধু তাকিয়ে রইল ফ্যাল করে, যেন অবিশ্বাস্য কিছু ঘটবে একটু পর। আর তখনই একেবারে মুখের কাছে ঝুঁকে এলো যারা। হুট করেই দুজোড়া অধরের অল্প বিস্তর দূরত্ব ঘুচল বন্ধ চোখে। হার্টবিট মিস হলো অফিসারের। মস্তিষ্কের প্রতিটি সতর্ক নিউরন নিচে কুদে জানান দিল যে এটা স্বপ্ন নয়, সত্যি। সেকেন্ডখানেক বাদেই ঠোঁট সরিয়ে নিল মেয়েটা, হেসে বলল, সিক্রেট বলা শেষ, নিন চোখ খুলুন। আয়ান চোখ খুলল, তবে এবার নিজেই এগিয়ে এসে আঁকড়ে ধরল জারার মাথার পেছন। দ্বিতীয়বার ওই পাতলা অষ্টপুটে দখল বসানোর আগে শুধু বলল, কিন্তু আমার শেষ হয়নি এখনো। আয়ান বন্ধ চোখের ওপাশে যারা বড় বড় চোখে তাকিয়ে, পিছনের এলোমেলো চুলের ফাঁকে মানুষটার এক হাত, অন্য হাতে জড়িয়ে কোমর। পাতলা অষ্টপুটের সবটুকু অফিসারের আয়ত্তে, যেন ওর ভেতর পর্যন্ত শুষে নিতে মরিয়া ওই পুরু অধৈর্যরা। শ্বাস নিতে বেগ পেতে হলো যারার। সরাতে চাইলো মুখটা, কিন্তু পেরে উঠল না আয়নের সাথে। দাঁতের ফাঁকে ফেলে সজোরে কামড়ও বসালো ঠোঁটে, কিন্তু বিধিবাম। যতই ছটফটালো ততই যেন আরো শক্ত করে জেকে ধরলো অফিসার। সময় গড়ালো, শান্ত হলো মানুষটা। ঘন ঘন শ্বাস পেলে আস্তে ধীরে হাত সরালো জারার মাথার পিছন হতে। নিচের ঠোঁট জ্বলছে ভীষণ, রক্ত জমে লাল হয়ে আছে যেখানটায়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। নিচু স্বরে শুধালো, ঠিক আছে তুমি? যারা হাঁপাচ্ছিল তখন, কিন্তু প্রশ্নের পিঠে উঠে দাঁড়ালো তড়াক করে। বিভ্রমে আশেপাশে চাইলো, কাঁধের ব্যাগ খুঁজতে। হুট করে মুখের সামনে সেটা তুলে ধরলো আয়ান। এটা খুঁজছো বাটারফ্লাই? ছো মেরে ব্যাগটা নিল। কোনো উত্তর না দিয়ে ঢুলতে ঢুলতে ফোন বের করলো মেয়েটা, কিন্তু ডায়াল প্যাড খুলতে যেন খপ করে হাতটা ধরে ফেললো অফিসার। কি করছো? কাকে কল করবে? মাথা তুললো যারা, ঠোঁট সরু করে বলল, পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। আয়নের গলা স্বর শান্ত শুধালো, পুলিশের লোককেই জেলে পাঠানোর ভয় দেখাচ্ছ বাটারফ্লাই, কারণটা বলবে না? আপনি চুমু খেয়েছেন আমাকে। নিজের ঠোঁটে তর্জনী ঠেকে দেখালো যারা। মুহূর্তেই প্রগাঢ় হলো অফিসারের হেমচোখ। থেমে গেল কিশোরী, ঢোক গিলল শুকনো গলায়। অমন চোখে কখনো তাকায়নি আয়ান, যেন ঘোর ওর নয় অফিসারের লেগেছে এমন দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা দায়। তাই তো হন্তদন্ত হয়ে হাঁটা শুরু করলো মেয়েটা, কিন্তু হুট করে পেছন থেকে ওকে কাঁধে তুলে নিল অফিসার। ভরকালো আয়ানের হাতের বাঁধন দৃঢ়। পা ছুঁড়ে টুড়ে নামতে চাইলো, ভারী কণ্ঠে বলল, চুমু যখন খেয়েছি তখন তার দায়ভারও আমার। উল্টো ঝুলে গা গুলিয়ে এলো জারার। মাথাটাও ঘুরছে কেমন, তবুও জিজ্ঞাসা করলো কোনো মতে, কি করবেন আপনি? আয়নের অন্য হাতে ফোন, উবার ডাকছে। শেষের দিকে তাকে ভরা গলায় আওড়ালো, বিয়ে করবো তোমাকে। অনেকক্ষণ ধরে গলার কাজটা মোড়াচ্ছিল ওর, বই ভাব যেন দলা পাকাচ্ছিল সেখানে। কিন্তু আয়নের মুখে বিয়ের কথা শোনা মাত্রই ভেতর ঠেলে বেরিয়ে এলো সবকিছু। মুহূর্তের মধ্যে ইউনিফর্মের পিঠ ভিজলো অফিসারের। ভেজা ভেজা লাগতে থামলো মানুষটা। কি হয়েছে আন্দাজ করে বরফের মতো জমে গেল ফ্যাকাশে মুখ। শুকনো ঢোক গিলল পরপর মেয়েটাকে কাঁধে রেখে প্রশ্ন করলো, তুমি কি? হাটের পিঠ দিয়ে মুখ মুছছিল যারা, কিন্তু লাভ হলো না। সকালে যা খেয়েছিল ফের সবটা বেরিয়ে এলো পেট থেকে। ঝুলে থেকে হাঁপাতে হাঁপাতে বলল, আর করবেন বিয়ে? নিউ ইয়র্কে সন্ধ্যা ঘনালো চোখের পলকে। শেহজাদদের বাড়ি সাজলো নতুন অতিথির অভ্যর্থনায়। রান্না বান্নার জন্য মানুষ রাখা আছে বিধায় সুবিধা হলো মরিয়ম বেগমের। আশি কাজে সাহায্য করতে আসলেও বেচারিকে কাজ করতে দিল না প্রৌঢ়া। উল্টো বকে ধমকে রুমে পাঠালেন সাজার জন্যে।
নতুন বউ বলে কথা, একটু সেজেগুজে না থাকলে কি হয়। মরিয়ম বেগম ভারী শাড়ি পরেছেন মেহমেদ হাসানের পাঞ্জাবির সাথে মিলিয়ে, তবে আরশিকেও ভারী শাড়ির কথা বলতেই না করে বসলো মেয়েটা। অগত্যা হালকা গোলাপির উপর সিল্কের একটা শাড়ি নিয়ে রুমে হাজির হলেন প্রৌঢ়া, সাথে মেলানো গয়না সেট। আরশিকে সাজিয়েও দিলেন নিজে থেকে, শাড়ির সাথে মেলানো ফুল স্লিভ ব্লাউজ। পুরো বাড়ি জুড়ে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা রয়েছে ওদের অ্যাপার্টমেন্টের মতো, তাই শাড়ি পরার পরও ঠান্ডা খুব একটা লাগছে না। মেয়েটা হাতে মিলিয়ে চুড়ি পরিয়ে দিল মরিয়ম বেগম। সাজানো শেষ হতে আরশি বলে উঠল, এমি আপু রেডি হয়েছে? মরিয়ম বেগম প্রশ্ন শুনে বললেন, তোমার মনে হয় ও এখানো না সেজে আছে? আর তো সাজগোজ সেই কখন শেষ, দেখে আসলাম হেসে হেসে কথা বলছে ফোনে, আদির সাথেই হবে হয়তো। অবাক হলো আরশি। এমিলিয়া নিশ্চয়ই মনে মনে জাম্বুবানকে পছন্দ করে, নয়তো তখন ওভাবে ঝাঁপিয়ে পড়তো না গায়ের উপর। তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে জেনেও এত খুশি হচ্ছে মেয়েটা, নাকি ফের কোনো ঘোট পাকাচ্ছে মনে মনে? এখন তো হুট করেই এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল, তাই বেশি মানুষজন দাওয়াত দিতে পারলাম না। তবে বিয়েতে কিন্তু মনে করে তোমার বন্ধু বান্ধব সবাইকে বললো আসতে। মা মরা মেয়ে তো, ছোট থেকে নিজের মেয়ের মতোই বড় করেছি, বোনের মেয়ে হিসেবে ভাবিনি কখনো। তাই চাইছি ওর বিয়েটাও ধুমধাম করে দিতে। রুষাটা থাকলে তো। থামলেন প্রৌঢ়া, ঢোক গিলে আড়াল করে গলায় দলা পাকানো বিষাদটুকু। রুষার নাম শুনে মন খারাপ হয়ে গেল আরশিরও। ইস, যদি কোনোদিন খুঁজে পেত মেয়েটাকে। ভদ্রমহিলা স্মিত হাসলেন কথার মোড় ঘোরানোর জন্য, বললেন, সায়নটাকেও বলে দেব আয়ানকে নিয়ে আসার জন্য। ছোটবেলায় তো আমার কাছেই পড়ে থাকতো ছেলেটা, মিলিয়ে নামও রেখে দিয়েছিলাম দুটোর। অথচ এখন আর যেন ফুরসত নেই কারোর দুদণ্ড এই মায়ের কাছে আসবে। আরশিরও তখন মনে পড়ল জারার কথা। যেন যুগ পেরিয়েছে, দুই বান্ধবীর দেখা হয়নি, কথা হয়নি। মনে মনে ভাবলো এই সুযোগে জারাকেও আসতে বলবে বিয়েতে। তখনই গাড়ির শব্দ এসে থামলো বাড়ির সামনে। ভাবনায় বিচ্ছেদ ঘটলো আরশির। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে আওড়ালেন, ওই চলে এসেছেন বোধহয় তোমার সাহেব। নিচে যাবে তো আমার সাথে? মেয়েটা না করতে পারল না। শাশুড়ির হাত ধরে সিঁড়ি পর্যন্ত আসতে গলা শুকালোর। জাম্বুবানটার সাজ দেখে কি বলে উঠে আবার কে জানে। শেহজাদ এসে গাড়ি থামিয়েছে মাত্র, হাতে একটা গিফট বক্স। আসার সময় নিয়ে এসেছে আরশির জন্যে। শানের মতো ধারালো মুখে দুর্বোধ্য হাসি, কিছুটা ঠোঁট বাঁকিয়ে ভাবছে কি রিয়াকশন দিবে ওর খরগোশের মা গিফট দেখার পর। মেহমেদ হাসানের দোতলা বাড়ি জলজল করছে অনুষ্ঠানের আমেজে। মেহমান বলতে শুধু ছেলে আর ছেলের বাবা মা, তবুও যেন আয়োজনের কোনো ত্রুটি রাখেননি উনি। পার্কিং প্লেসে গাড়ি রেখে ইয়ার ধরে হেঁটে বাড়িতে ঢুকলো শেহজাদ। অমনি থেকে পানির গ্লাস হাতে ছুটে আসলো এমিলিয়া, পরনে ল্যাভেন্ডার রঙা লেহেঙ্গা, সেজেগুজে তৈরি শেহজাদকে দেখাতে। কিন্তু মানুষটার নীল চোখ যে খুঁজছে অন্য একটা মুখ, গলা পর্যন্ত শুকিয়ে আছে তাকে দেখার তৃষ্ণায়। কি হলো ভাইয়া, পানির গ্লাসটা ধরো আর বলো আমায় কেমন লাগছে। শুধুমাত্র এঙ্গেজমেন্টের দিন বলে বড়সড় একটা ধমকের হাত থেকে বেঁচে গেল এমিলিয়া। শ্বাস ফেললো শেহজাদ। অগত্যা পানির গ্লাসটা ধরে মুখে তুলতেই চোখ গেল সিঁড়ির উপরে। হালকা গোলাপি রঙা শাড়ি পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আসি, একেবারে সাদামাটা সাজ, তবুও কি চোখ ধাঁধানো সৌন্দর্য। প্রফেসর ঢোক গিলে অক্ষি যুগল স্থির থাকে আরশির উপর, কিন্তু বেখেয়ালে কাত হয় হাতে গ্লাসটা। শার্টের উপর পানি গড়িয়ে পড়তেই হুঁশ ফেরে শেহজাদের। মরিয়ম বেগম হাসছেন ঠোঁট টিপে, কিন্তু আটকে উঠল আরশি। সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদের কাছে। সেসব শুনলেন না প্রফেসর, উল্টে নজর গিয়ে আটকালো আরশির কোমরে। শাড়ির ফাঁক গলে বের হওয়া ফর্সতাকে বাধ্যে দৃষ্টি তার। গলা শুকিয়ে কাঠ হলো শেহজাদের। পানির গ্লাসটা মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, রুমে এসো, ফাস্ট চেঞ্জ করে কি পরবো দেখিয়ে দিয়ে যাও। আরশি পা বাড়ায় না, ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায়। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেছে মেয়েটা। অধৈর্যরা অল্প বিস্তর ফাঁক হয়ে আছে বিমূরতায়। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মানুষটা চেঞ্জ করার সময় তো কশিনকালও এই লোক ওকে ডাকেনি। ঠিক তো নিজের মতো সাজুগুজু করে ভার্সিটি চলে যেত, তাহলে আজ হঠাৎ ওকে চেঞ্জ করার সময় রুমে ডাকলো কেন? আরশি যাচ্ছে না দেখে পাশে এসে দাঁড়ালেন মরিয়ম বেগম। মাথায় হাত রাখলেন মেয়েটার, তাগাদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি যে, যাবি না? মেয়েটা বেখেয়ালে বলে বসলো, সে কি, কেন? তুমি জানো না আন্টি, উনি আমাকে ডেকেছেন বকাঝকা করতে। হয়তো গেলেই বলে বসবে শাড়ি কেন পরেছো, আমাকে সিডিউস করার জন্য। এক্ষুনি খোলো। শেহজাদের নকল করে শেষের কথাগুলো বলে নিজের জিভ কাটলো আরশি। আর চোখে চাইলো মরিয়মের মুখ পানে। এইভাবে বরের নামে বদনাম, তাও আবার শাশুড়ির কাছে। ওরে আরশি রে, তোর মুখে কি একটু ফিল্টার লাগানো যায় না? যা পেটে আসে মুখ ফসকে ওটাই কেন বের হয় তোর?
চেহারা ইতস্তত ভাব ও ঠোঁট কামড়ে মাথা নিচু করতেই হুহা করে হেসে উঠলেন মরিয়ম। আশেপাশে তাকালেন পরপর। অ্যামিলিয়া ফোন ঘাটছে পাশে দাঁড়িয়ে। খুব বেশি মনোযোগ নেই তাদের কথা। এই সুযোগে মেয়েটার কানে কানে বললেন, তো সিরিয়াস কর, এই বয়সেও তোর আঙ্কেলকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরাই, আর তুই আমার ছেলেটাকে এখনো পটাতে পারছিস না? চোখ জোড়া ফুটবল আরশি। শাশুড়ির মুখে এমন কথা শুনে খালি গলাতেই যেন বিষম খেলো মেয়েটা। কেশে টেসে প্রৌঢ়ার মুখের দিকে তাকাতেই চোখ টিপলেন মরিয়ম বেগম। পরপর মুখ গম্ভীর করে অ্যামিলিয়াকে শুনিয়ে শুনিয়ে আওড়ালেন, আহারে, ভেজা কাপড়ে আমার ছেলেটার যদি ঠান্ডা লেগে যায়। আসি, তুই এক্ষুনি রুমে গিয়ে দেখ কি লাগে ওর, এক্ষুনি যা। অ্যামিলিয়া চোখ ফোনে থাকলেও কান মরিয়ম বেগমের কথায়। শাশুড়ি বৌমা কি বলছে সবটাই শুনছে ও। শেহজাদ তো আরশিকে দেখতে গিয়ে গায়ে পানি ফেলেছে। কই, সে কথা তো কেউ একবারও বলল না। আজ যদি এই মেয়েটা শেহজাদের বউ না হতো তাহলে কি এমন ঘটতো? এই সামান্য বিষয়টা যদি কেউ না বুঝে তাহলে সে নিজের চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দেবে। এটা অ্যামিলিয়ার প্রমিস। নিজের কাছে নিজের যারার জ্ঞান ফিরেছে, তবে মাথাটা ভার হয়ে আছে ভীষণ। ত্রস্ত এক হাতে মাথার পাশ চেপে ধরল মেয়েটা। আস্তে ধীরে উঠে বসে আধা বোঝা চোখেই চাইল নিজের দিকে। অমনি ধক করে উঠল ওর বুকের ভেতর। সকালে যে সোয়েটার আর জিন্স পরেছিল সেগুলো উধাও। তার বদলে বাসায় পরা পাজামা আর ঢিলে ঢালা টি শার্ট। তড়িৎ ঘরের চারিপাশে তাকালো। পরিচিত সব জিনিসপত্র দেখেই বুঝলো রুমটা আয়ানের, কিন্তু সে কি করে এলো এখানে, আর কাপড়ই বা কে বদলালো ওর? তখনই দরজায় এসে দাঁড়ালো অফিসার। ডোর ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজলো। ফুলে ফেপে থাকা বাইসেপসে আজ আর ইউনিফর্মের ভেতরে নেই, শুধু একটা গ্রে রঙা ট্রাউজার আর হাতাকাটা কালো গেঞ্জি। বাদে সমস্ত শরীরই উন্মুক্ত। ঢোক গিলল যারা। মুখ কঠিন করে শুধালো, আমি এখানে কি করে এলাম? আর আমার কাপড় কে বদলালো? ভ্রুজোড়ার মাঝে গভীর ভাঁজ পড়ল আয়ানের। অবাক হয়ে শুধালো, তোমার সত্যি কিছু মনে নেই বাটারফ্লাই? মেয়েটা মাথা নাড়ে দুপাশে, শঙ্কিত মুখে কোনো মতে আওড়ায়, কি মনে থাকবে আমার? কি করেছেন আপনি আমার সাথে? ত্রস্ত পা বাড়ায় অফিসার। বুকে হাত বেঁধে এসে দাঁড়ালো জারার কাছে। পুরো ওষ্ঠপুটে প্রহসন ঢেলে চাইল মেয়েটার মুখের দিকে। পরপর সেই নজর মুখ থেকে নেমে আসে গলায়, কিন্তু গলা থেকে আরেকটু নিচে নামার আগেই হাত জোড়া ক্রস করে বুকের সামনে আনলো যারা। বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনাকে দ্বিতীয়বার ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল প্রথম দিনই অন্য বাসা খুঁজে বের করা। একা একটা মেয়ের অচেতন অবস্থার সুযোগ নিলেন আপনি। ছি! আয়ান থমকায়। মুখের দুষ্টুমি ভাবটাও উধাও ওর। বাটারফ্লাইয়ের কিছু মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওকে যে ভুল বুঝছে মেয়েটা। লেট মি এক্সপ্লেন। বা কথাটা শেষ করতে পারলো না অফিসার। তার আগে সজোরে এক থাপ্পড় এসে পড়লো গালে। আক্রোশে কাঁপছে যারা। চর দিয়েও যেন শান্ত হতে পারলো না। নিজের রুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই বাসার কলিং বেল বাজে ওদের। আয়ানের নড়বার শক্তি নেই। থম মেরে দাঁড়িয়েছে এক জায়গায়। অগত্যা ফুসতে ফুসতে যারাই গিয়ে দরজা খুললো। বাড়িয়ালি এসেছেন। মেয়েটাকে দেখে প্রশস্ত হাসলেন মহিলা। সুপের বাটি এগিয়ে দিয়ে পশ্চিমা ভাষায় বললেন, তখন তাড়াহুড়ো করে তো শুধু তোমার কাপড়টা বদলে দিয়েই চলে গেছিলাম, তাই এখন একটু স্যুপ বানিয়ে আনলাম তোমার জন্য। মাথা ব্যথা করছে না? এটা খেয়ে দেখো, একদম সেরে যাবে। যারার যেন বুঝতে পারল না কথাগুলো। ঘোরের মধ্যে সুপের বাটিটা নিল বাড়িয়ালির হাত থেকে। পরপর শুধালো ইংরেজিতে, আমার কাপড় আপনি বদলে দিয়েছিলেন? হ্যাঁ তো, তুমি তো বমি টমি করে হুঁশ হারিয়ে পড়েছিলে আয়নের কাঁধে। পরেই না ছেলেটা আমাকে বাসা থেকে ধরে নিয়ে এলো তোমার কাপড় বদলে ভালো কাপড় পরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, স্যুপটা কিন্তু খেয়ে নিও মনে করে। মহিলা অপেক্ষা করে না, ওকে দোলাচলে ফেলে পা বাড়ায় নিজের বাসার দিকে। যারা স্তব্ধ। ধীরে ধীরে মনে পড়ে সবটা ওর। ও তো নিজে থেকে প্রথমে চুমু খেয়েছিল আয়ানকে, বমিও করেছে মানুষটার গায়ে, এখন আবার থাপ্পড়ও মেরে এসেছে। এবার কি করে সামনে যাবে অফিসারের? ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ায় আর সেই দরজা হালকা ভিড়ানো দেখে থমকায় মেয়েটা। উকি দিয়ে ভিতরের পরিস্থিতি বোঝার আগে ভেসে আসে শেহজাদের রাশভারী কণ্ঠ। এত দেরি হলো কেন আসতে? ঢোক গিলল। গলা ভিজিয়ে খামচে ধরলো শাড়ির দুপাশ। পরপর দরজা ঠেলে সামনে চাইতে যেন আটকে উঠল অন্তরাত্মা। জাম্বুবান পিছনে ঘুরে দাঁড়িয়ে চওড়া পিঠে, সুতোর নাম গন্ধ নেই। শার্ট খুলে ফেলেছে বহুত আগে। এভাবে প্রফেসরকে তো একবারই দেখেছিল মেয়েটা, সেবার জ্বরের সময়। আশির ভাবনার মধ্যে ফিরে চায় শেহজাদ। প্যান্টের পকেটে হাত ভরে এগিয়ে আসে কিশোরীর সামনে। ওই রহস্যে ঘেরা নীল চোখে চোখাচোখি হতে চোখ নামিয়ে ফেললো মেয়েটা। কুণ্ঠার ভিড় ঠেলে ঠুলে তাকালো মেঝেতে। প্রফেসরের নিরেট আনন, কিন্তু হুট করে কামনায় পিষ্ট হাত নিজে থেকে গিয়ে থামলো আরশির কোমরে। একটানে মেয়েটাকে মেশালো উদম বুকের সাথে। হাঁসফাঁস
করে উঠল আরশি। কোমর বেঁকে এলো কাতুকুতু এড়াতে, রাঙা গালে বিড়বিড় করে বলল, কাকে বললো আন্টি পটাতে? এমন অজগরের মতো পেঁচিয়ে ধরলে পটানো যায়? বাঁকা হাসল শেহজাদ, পাতলা কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, তাহলে কে বলেছিল এত সুন্দর করে সাজতে? আর এখন পিছিয়ে ধরলে আমার দোষ? ধরাস ধরাস শব্দ বাড়ল মেয়েটার বক্ষে। ছটফটিয়ে বের হতে চাইল প্রফেসরের হাত সরিয়ে, কিন্তু এমন শক্তপোক্ত হাত সরানো তো দূর, নাড়াতেই পারল না আরশি। উপায় না পেয়ে হড়বড়ালো। আপনি না চেঞ্জ করবেন, আপনি কাপড় বের করেন, আমি কাপড় বের করে দিই, ট্রলিতেই আছে সব। শেহজাদের অধৈর্যরা গলায় নেমেছে মেয়েটার, সেভাবেই বলল, কাপড় পরার মুড নেই এখন। শিওরে উঠল আরশি। মানুষটার প্রতিটা স্পর্শে শাড়ির দুপাশ যেন আরো জোরে খামচে ধরল মুষ্টিবদ্ধ হাত। নখ গেঁথে গেল তালুতে। কম্পিত স্বরে অস্পষ্টে শুধালো, তাহলে কেন ডেকেছেন আমায় এখানে? একটা ফিউচার শেহজাদ আর মেবি আরুষির জন্য। কেঁপে উঠল মেয়েটা। থামলো প্রফেসর। গলার খাঁজ থেকে মুখ তুলল মন্থর গতিতে। নীল চোখে তাকিয়ে দেখলো দাগ হওয়া জায়গাটা। কাঁপছো কেন ভাবে? আরশি ঠোঁট টিপল রাগে। কাঁপছে কেন এটাও জানতে হবে ওনাকে। আনত মুখে দাঁতে দাঁত পিষল মেয়েটা। বিড়বিড় করে বলল, আপনি যে পরিমাণ গোমরামুখ, তাহলে আপনার ফিউচার শেহজাদ কি পরিমাণে গোমরামুখ হবে সেই ভেবেই কাঁপছি। না মানে ফিউচার শেহজাদ যদি গোমরামুখ হয়, তাহলে ফিউচার আরুষিও কি তার মায়ের মতো শব্দ করে বিড়বিড় করবে? প্রফেসর চোখে নিখাত কৌতুক। নিম্নাষ্ট কামড়ে প্রশ্নটা করতে মুখ তুলল আরশি। টান টান কপালে ভাঁজ পড়ল। চোখা নাকটা ফুঁসে উঠল রাগে। প্রতিবাদে কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো নিজেকে। নেহাত ও ভালো মানুষ দেখে ঝগড়াঝাটি করে না, তাই বলে কথায় কথায় এভাবে খোঁচা মারবে লোকটা? ফুট করে নিচতলা থেকে গলা শোনা গেল মেহমাদ হাসানের। শেহজাদকে ডাকছেন উনি। ছেলের বাড়ির লোকেরা সব চলে এসেছে যে। মানুষটার খেয়াল সেদিকে ঘুরতেই সুযোগ বুঝে কোমর থেকে হাত সরিয়ে ফেললো আর শীতরস্ত পা চালিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই ডাক দিল শেহজাদ। পিছন থেকে বলে উঠল, কোনটা পড়বো বলে দিয়ে যাবে না? আরশি থমকালো। অনিচ্ছা সত্ত্বেও ফিরে চাইল চওড়া হেসে, কিন্তু অমন প্রকাণ্ড গতরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তে বাম হাতটা চলে এলো চোখের উপর। সবাই তো এক জিনিসই পারবে, আপনি বরং ইউনিক কিছু ট্রাই করুন। প্রফেসর ধরতে পারল না বোধহয় কথাগুলো। ভ্রু বেঁকে এলো তার। অবাক স্বরে জিজ্ঞাসা করলো, ইউনিক কিছু ট্রাই করবো মানে? ফের আনমনে আওড়ালো আরশি। চিবিয়ে চিবিয়ে বলল, আপনার তো মুড নেই কাপড় চোপড় পরার, তাহলে এভাবেই চলে আসুন না নিচে। আপনাকে অমন অ্যাবসাবত বের করে নামতে দেখলে এমি আপু যদি খুশিতে অ্যাটাক ফ্যাটাক করে ওখানে উপরে চলে যায়, তাহলে আমারও আর কষ্ট করে তাকে উপরে পাঠাতে হবে না। শেহজাদের অবিচল ঠোঁটের গতি পাল্টায়, বেঁকে আসে একপাশে। আরশি থমকায়। এই রে, এটাও শুনে ফেললো জাম্বুবান। অ্যামেলিয়ার না হওয়া মার্ডার মিস্ট্রি ফাঁস হয়ে যাবে নাকি? ভয়ে জিভে ঠোঁট ভেজালো, হড়বড়ালো বড্ড অগোছালো ভাবে। উপরে চলে যাবে মানে রূপটপে আর কি, আলাদা করে কথা বলতে হবে না জামাইবাবুর সাথে। ওইটাই বলছিলাম। আসি হ্যাঁ, আন্টি মনে হয় ডাকছে আমাকে। মেয়েটা অপেক্ষা করে না। দুহাতে শাড়ির দুপাশ খামচে ধূপধাপ নেমে যায় সিঁড়ি ভেঙে। কিশোরীর প্রস্থান পানে এক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর আরশিকে ধরে আটকে রাখার সুযোগ থাকলো এগোয় না। উদম গায়ে প্যান্টের পকেটে হাত গুজে পরপর থুতনি গলায় ঠেকিয়ে নিঃশব্দে হেসে আওড়ায়, খরগোশের মা তার মানে আসলেই জেলাস। ইমপ্রেসিভ। গোটা রুম জুড়ে পায়চারি করছে যারা। দাঁত দিয়ে নখ কামড়ে শুধু ভাবছে কিভাবে একটা সরি বলা যায় আয়ানকে। না, সরি বললেও তো কম হয়ে যাবে। ওরকম একটা চর ওর গালে এসে পড়লে ওখানেই তো কেঁদে কেটে ভাসিয়ে দিত মেয়েটা। সেখানে অত বড় সড়ো একটা মানুষ কিচ্ছুটি বলল না। তখনই আয়ান বের হলো রুম থেকে। পুলিশের ইউনিফর্মে এক গাট্টা শরীর, তবে থমথমে মুখে। আজ আর কাউকে দেখার তাড়া নেই। মাঝে মধ্যে রাতেও হুট করে বের হতে হয় ওকে। তখন ওর বাটারফ্লাইকে খোঁজে চোখ জোড়া। মেয়েটাকে একবার না দেখলে কাজে মন বসে না। সবসময় কেন ডাকেন বের হওয়ার সময় এই প্রশ্ন এড়াতে বলে দরজা ভালো করে লক করে দিও। কিন্তু আজকে যেন ব্যতিক্রম ঘটলো এই রুটিনের। কিন্তু বুটের আওয়াজে টের পেতে যারা তড়িঘড়ি করে এসে দাঁড়ায় সামনে। অফিসারের চোখ ফোনের স্ক্রিনে, হাতে ট্রলি। এগোতে গিয়েও থমকায় পাজরা, তবুও তাকায় না মেয়েটার দিকে। যারার অনুতাপে পোড়া মুখটা নোয়ানো। এক হাত দিয়ে অন্য হাত কচলে ক্ষীণ স্বরে বলল, সরি। কোনো মতে গলা ছেড়ে এটুকু বের হতে মাথা তুলল আয়ান। ভ্রু বাঁকিয়ে শুধলো, ফর হোয়াট? কণ্ঠে রুক্ষতা। আস্তে করে জিজ্ঞাসা করলেও ধক করে উঠল মেয়েটার বুক। চোখের কোটো টলমলে হলো মুহূর্তে। ধরে আসা গলায় শুধু আওড়ালো,
আপনাকে ভুল বোঝার জন্য। অফিসার হাসলো অল্প, কোনো কিছু না বলে চলে যেতে নিলেই ফের সামনে থেকে আটকালো যারা। মেঝেতে চেয়ে থেকেই বলল, আজ বলবেন না দরজা ভালোভাবে লক রাখতে? আয়নের বুটজোড়া থামে না, পাশ কাটিয়ে হাঁটা শুরু করলে হাতের তর্জনী মুঠোই করে আঁকড়ে ধরে মেয়েটা। আমার উপর এত কেন রাগ করছেন? আমি তো বললাম যারা কথা শেষ করতে পারে না তার আগেই নরম মুঠোয় থাকা খসখসে আঙ্গুলটা ছাড়িয়ে নেয় অফিসার। দীর্ঘ এক শ্বাস ফেলে হাতের ঘড়িতে এই সময় দেখে বলল, তুমি বলেছিলে না প্রথম দিনই তোমার অন্য বাসা খোঁজা উচিত ছিল? তোমাকে আর কষ্ট করে অন্য বাসা খুঁজতে হবে না, আমি চলে যাচ্ছি। এতদিন তোমাকে বিরক্ত করার জন্য আই এম সরি। প্রস্তর সম মুখের কথাগুলো তীরের মতো এসে লাগলো মেয়েটার বুকে। মূর্তি বনে দাঁড়িয়ে থাকেও। অফিসার ব্যস্ত পা বাড়ায়, শব্দ করে দরজা খুলে বেরিয়ে যায় পরপর, কিন্তু নড়তে পারে না শুধু যারা। পায়ের পাতা যেন আটকে আছে মেঝেতে, বুকের ভিতর ভেঙে চুরে যাচ্ছে, গলার কাছটায় দলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। কাল থেকে বানর মশা থাকবে না এ বাসায়, ওকে বাটারফ্লাই বলেও আর ডাকবে না কেউ। ভাবতেই ডুকরে উঠে মেয়েটা, হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। তখনই বেল বাজে দরজায়। বেলের শব্দ শুনে চোখ মুখ মুছে ত্রস্ত পায়ে দাঁড়ালো যারা। ভেজা গালে মলিন হাসলো। বানর মশায় তার বাটারফ্লাইকে একা ফেলে চলে যাবে এটা হয় বুঝি? অপেক্ষা করে নাও, দৌড়ে আসে দরজার কাছে, তাড়াহুড়ে না দেখে খুলে ফেলে কাঠের ডোর। অমনি দপ করে নিভে যায় মুখের হাসিটা, অস্ফুটে আওড়ায়। কে আপনি? ছোট ছোট মরিচ বাতিতে সেজেছে হাসান ভিলার ভেতরটাও। সাদা টাইলসের মোড়ানো পুরো বাড়িটাতে আজ আর্টিফিশিয়াল অর্কিড ফুলের মিশেল। মেহমানদের সাথে আলাপ সারছেন মেহমেদ হাসান। এমিলিকে বসানো হয়েছে ছেলের পাশে, তবু ওর চোখ জোড়া ঘুরে ফিরে যাচ্ছে দোতলার ঘরটায়। শেহজাদের নামার অপেক্ষায় অধীর মন ভুলেই গেছে আজ এঙ্গেজমেন্ট কার। পাশ থেকে বিষয়টা লক্ষ্য করলেন মরিয়ম বেগম। পেছন থেকে হেসে ঝুঁকে আসলেন এমিলিয়ার কানের কাছে। ভুলে যাস না মা, তুই কিন্তু কথা দিয়েছিলি আমাকে, আদি যেন কষ্ট না পায়। ঢোক গিলে এমি ত্রস্ত চোখ সরাতেই উপর থেকে নেমে আসলো আরশি। এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভদ্রমহিলা আদ্রিয়ানের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেন ছেলের বউকে। অ্যামিলিয়ার ভেতরটা পড়ে তখন। আরশি ওই হাসি হাসি মুখটা সহ্য হয় না ওর। হুট করে আদির মা শুধুই পশ্চিমা ভাষায়, আপনার ছেলেকে তো দেখছি না, কোথায় সে? শেহজাদ তো। মরিয়ম বেগমের কথা শেষ হওয়ার আগেই রুম ছেড়ে বেরোয় শেহজাদ। পরনে আরশির শাড়ির রঙের সাথে মেলানো শার্ট, চুলগুলো পড়ে আছে কপালের উপর। হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি ভেঙে নেমে লম্বা চওড়া মানুষটা। আরশি তবদা খায়। জাম্বুবানের এই রূপ আগে কোনোদিনও দেখেনিও। এত স্নিগ্ধ কি শুধু ওর কাছেই লাগছে মানুষটাকে, নাকি সবারই লাগছে এমন? দুহাতে চোখ ডলে আরশি। ফের বড় বড় করে তাকানোর আগে সামনে এসে দাঁড়ায় প্রফেসর। ভ্রু নাচিয়ে কি হয়েছে জানতে চাইলো সজোরে। দুপাশে মাথা নাড়ল মেয়েটা। মাথা খারাপ যে ও বলবে জাম্বুবান দেখতে সুন্দর, প্রেস্টিজ চলে যাবে না? শেহজাদকে দেখেই উঠে আসে অ্যামিলিয়ার হবু বর। নিজে থেকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। পরিচয় দিতে ছোট করে বলল, আদি। অমনি কপালে ভাঁজ পড়লো আরশির। কেমন শোনা শোনা ঠেকলো না কণ্ঠটা, কিন্তু সে কি করে শুনবে এই লোকের কণ্ঠ? দেখলই তো প্রথমবার। প্রফেসর পকেটে এক হাত গুজে অন্য হাত বাড়ালো আদির দিকে। শেহজাদ। লোকটার চোখ পরপর গিয়ে পড়লো আরশির মুখে। ফর্সা মুখে অল্প হাসলো, আওড়ালো পশ্চিমা ভাষায়, ইনি বুঝি আপনার ওয়াইফ? ভীষণ সুন্দর দেখতে। আই মাস্ট সে ইউ আর সো ড্যাম লাকি ব্রো। দ্বিতীয়বার কণ্ঠ শুনে খটকা গেল না মেয়েটার। বারবার মনে হলো এই গলার স্বর আগেও শুনেছে ও, শুধু কোথায় যে শুনেছে এটাই মনে করতে পারলো না। একবার বলবে বিষয়টা জাম্বুবানকে, কিন্তু শেহজাদের দিকে চাইতেই দমে গেল ও। প্রফেসরের ওই ওশান ব্লু চোখ জুড়ে বিস্তর কালো ছায়া, চেহারায় স্পষ্ট রাগ, তবুও যেন জোর করে ধরে রেখেছে ঠোঁটের হাসিটা। অমনি সব তালগোল পাকিয়ে গেল আরশির। ঢোক গিলে চুপ করে দাঁড়িয়ে রইল পাশে। মনে মনে ভাবলো, সে একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন জাম্বুবানের? যাদের উত্তর এলো না দেখে হুহা করে হেসে উঠল আদি। কাঁধে হাত রেখে ইংরেজিতেই পড়ল, একই সিরিয়াস হয়ে গেলেন নাকি প্রফেসর? চিন্তা নেই, আপনার বউ চুরি করে নিয়ে যাব না। আদির কথায় বাকিরা হেসে উঠল। নির্বিকার আননে দাঁড়িয়ে শেহজাদ। বাধ্যের দৃষ্টি যেন শিকারের উপরই। শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু বলতে পারল না, নইলে এতক্ষণে পায়ে হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থায় হতো থাকতো না এই লোক। পরিস্থিতি সামলাতে আংটি বদলে তাকাতা দেন মেহমেদ হাসান। আদিকে এনে বসান এমিলিয়ার পাশে। অনুষ্ঠান শুরু হলেও স্বাভাবিক হয় না শেহজাদ। অমন গম্ভীর হয়ে থাকতে দেখেই ঠোঁট শুরু করলো আরশি। সবাই কত আনন্দ করছে, আর ওর জাম্বুবানটাকে দেখো। পরপরই পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো মেয়েটা প্রফেসরের কানের কাছে, মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, আপনার কি ওয়াশরুম পেয়েছে? শেহজাদ পাশ ফিরে চাইতেই ঘাবড়ে গেল আরশি। দাঁত বের করে বলল,
না মানে মুখটা শক্ত করে রেখেছেন তো তাই ভাবলাম। মুহূর্তে ওর হাত চেপে ধরলো প্রফেসর। কথা শেষ করার আগে টেনে নিয়ে যেতে লাগলো কোথাও একটা। মেয়েটার চোখ কোটর ছাড়ায় বিরক্ত স্বরে হিসিয়ে বলে, আরে মশাই, আমার তো আর আপনার মতো ওয়াশরুম পাইনি। তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন ওদিকে? আমার সামনেই করবেন নাকি? আমি কিন্তু বমি করে দিব। ইয়ার্ডের সবুজ ঘাসের বুকে পুরো আস্তরণ বরফের। ঝিরিঝিরি তুষারপাত হচ্ছে পুরো শহর জুড়ে, তবে ঝিমিয়ে নেই আলোয় মোড়ানো নিউ ইয়র্কের রাত। কর্মব্যস্ত গুলো মানুষজন ক্লান্ত পা বাড়ি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিরতিহীনভাবে জলজল করছে ডিজিটাল বিলবোর্ডগুলো। হাসান ভিলায় আংটি বদলের পর্ব শেষ। এরপরই খাওয়া দাওয়ার পালা। মেহমেদ হাসান ব্যস্ত সেদিকটায়, তবে মরিয়ম বেগম অনেকক্ষণ যাবতই খুঁজছেন শেহজাদ আর আশিকে। একটু আগেই তো ওনার পাশে দাঁড়ানো ছিল। অনুষ্ঠান শেষ না হতে হুট করে কোথায় গেল দুটোতে। ঠিক সেই সময় আশির পিঠ গিয়ে ঠেকলো ওয়াশরুমের পাশের দেয়ালটায়। পেল ভাত দুটো মুঠোই করে মাথার উপর উঠিয়েছে শেহজাদ। অন্য হাতে চেপে ধরেছে মেয়েটার মুখ। এত বেশি কথা কেন বলো তুমি? আশি ওই অবস্থাতেই বলল অনেক কিছু, কিন্তু শুধু গোঙানির মতো শোনালো সেসব। বিরক্তিতে প্রফেসরের হাত সরালো মুখ থেকে। অমনি যেন হাফ ছেড়ে বাঁচলো মেয়েটা। বড়সড় চোখে চেয়ে আওড়ালো, মোটেই বেশি কথা বলিনি। আপনি ওয়াশরুমে আসার সময়ও বাচ্চাদের মতো আমার হাত ধরে টানবেন আর আমি কিছু বলতে? ত্রস্ত নরম ঠোঁটে তর্জনী ছোঁয়ালো শেহজাদ। ঝুঁকে আসলো সামনের দিকে। নীল চোখ জোড়ায় কালো মেঘের আনাগোনা। অন্ধকার হয়ে আছে ফর্সা মুখটায়ও। সেদিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নিল আশি। বুকের ভিতর তোলপাড় শুরু হলো মুহূর্তেই। ধুকধুক শব্দে লাফাচ্ছে হৃদযন্ত্রটা। কিশোরীর নিয়ন্ত্রণ নেই তাতে, না নিয়ন্ত্রণ আছে রক্তবর্ণ ধারণ করা গাল দুটোয়। প্রফেসর গলার স্বর ভারী। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আশিকে ওই দিকটায় আনতে গিয়ে কপালের উপর নিদারুণ অযত্নে পড়ে আছে সেগুলো। দাঁতে দাঁত পিষে বলল, আদি তোমার এত প্রশংসা করবে কেন? মেয়েটা হতবাক। হতবুদ্ধ মস্তিষ্ক সময় নিল সবটা হজম করার। জাম্বুবানের মন খারাপ করার কারণ তার মানে এটা? তার প্রশংসা না করে ওর প্রশংসা করা হয়েছে দেখেই এত রাগ? হিংসুটে বুড়ো কোথাকার। আমি ছাড়া আর কেউ তোমার প্রশংসা তো দূর, তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দুম করে কিশোরীর ভাবনা হোঁচট খেলো একটা কথায়। দিঘির ন্যায় দীঘল চোখের বিস্ময়। তখনই ডান গালে আলতো করে হাত রাখলো শেহজাদ। আশি বোকা বোকা চোখে চেয়ে সেদিকে তাকিয়ে যেন খেয়ে হারালো প্রফেসর। পদ্মকুড়ির ন্যায় ঠোঁটের দখল বসালো হুট করে। কোনো ফাঁক ফোকর বাদ রাখলো না ওই পাতলা অষ্টপুটে নিজের আধিপত্য বিস্তারের। নেশালো কণ্ঠ। অল্প থেমে ঘন ঘন শ্বাস ফেলে আওড়ালো, আই এম সরি বাট আই নিড টু কাম মাইসেলফ ডাউন। আশির অক্ষিপট কোটরের বাইরে বেরিয়ে আসতে আরেকবার তপ্ত অধৈর্যরা যেন লুফে নিল মেয়েটাকে। তখনই ফোন বেজে উঠল প্রফেসরের। অনবরত রিং হওয়ার শব্দে হুঁশ ফিরল আশির। কিছু একটা বলার জন্য ছটফটালো মেয়েটা। হাঁসফাঁস টের পেতেই থামলো প্রফেসর। পরপর আস্তে ধীরে হাত দুটো ছাড়ালো মাথার উপর থেকে। ঠোঁট সরাতে হাঁপিয়ে উঠল আশি। সাবধানে আরও একবার ওই নীল চোখে চোখ পড়ল। ত্রস্ত নামিয়ে নিল তা আনত মুখ। তর্জনী তুলে ধরল শেহজাদের প্যান্টের পকেটের দিকে। অস্পষ্টে আওড়ালো, আপনার ফোন বাজছে। আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো প্রফেসর। পরপর আবার ফিরে চাইলো আশির দিকে। দাগ হওয়া ঠোঁটে বুড়ো আঙ্গুল ছোঁয়ালো মেয়েটার। স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, ডোন্ট এভার লুক অ্যাট মি লাইক দ্যাট ডার্লিং, মাই ড্যাম পেশেন্স ইজ হেট লিমিটস। ওবার ডেকেছে আয়ান। ট্রলি নিয়ে বাইকে ওঠা ঝামেলা। আপাতত থানায় যাবে, তারপর কাজ সেরে বাসা খুঁজবে। যারার উপরে হওয়া রাগটা এখনো চড়ে আছে মাথায়। ভালোবাসে বলে যা খুশি তাই অপবাদ দেবে ওকে। চটটা গায়ে লাগেনি তখন, কিন্তু কথাগুলো তো লেগেছে। শ্বাস ফেললো অফিসার। গাড়ি চলে এসেছে ওর। তখনই বেজে উঠলো ফোনটা। পকেট হাতটা বের করতে দেখলো যারা কল করছে সমানে। কপালে ভাঁজ ফেলে ঢোক গিল। আয়ান তবু রিসিভ করলো না কলটা। উল্টে সুইচ অফ করে রেখে দিল পকেটে। কিন্তু গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই মনে পড়লো যারার ওই কান্না ভেজা মুখ। সরিও তো বললো কতবার। এভাবে মেয়েটাকে ফেলে যাওয়া কি ঠিক হচ্ছে? এখন কলও রিসিভ করলো না। যদি আরো বেশি কান্নাকাটি করে থমকালো আয়ার। পেছালো দু কদম। না উঠে গাড়ির দরজা লাগিয়ে গেল ড্রাইভারের কাছে। ভাড়াটা হাতে ধরিয়ে পশ্চিমা ভাষায় জানিয়ে দিল তারা যাওয়া হবে না। ঠোঁটে পরপত্রস্ত পা বাড়ালো বাসার দিকে। গায়ে পুলিশের জ্যাকেট, চওড়া কাঁধে সাদা সাদা বরফের কুচি। চুলের উপরে এসে পড়লো কিছু। সেসব মাথায় নিয়ে পা জোড়া এসে থামলো ফ্ল্যাটের গেটের সামনে। কিন্তু মুহূর্তেই মুখটা দপ করে নিভে গেল। দরজা খোলা। ভেতরে সবকিছু ওলটপালট, যেন কেউ ইচ্ছে করেই ভেঙে চুরে রেখে গেছে সবকিছু। আশেপাশে কোথাও যারা নেই, শুধু রুমের দরজাটা বন্ধ। দৌড়ে সেদিকে গেল অফিসার। বন্ধ দরজায় ধাক্কা দিল কয়েকবার। যারা বলে ডাকও দিল, তবুও ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না। না পেরে শেষমেশ লাথি বসালো দরজার মাঝ বরাবর।
মুহূর্তেই খুলে গেল হাঁপালো আয়ান। হেম চোখ জোড়া খুঁজেও পেল না মেয়েটাকে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে যারা, হাত দিয়ে কান চেপে ধরে রেখেছে। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। হুট করে মাথায় কারোর হাত পড়তে চোখ মেলল। আয়ান পাশে এসে বসেছে। পুরো শরীর কাঁপছে মেয়েটা, শুকিয়ে কাঠ গলবিল। কিছু বলতে গিয়েও কেসে উঠতে হচ্ছে বারবার। অফিসার ঘাবড়ালো। তড়িঘড়ি টেবিলের উপরে রাখা পানির বোতলটা আনতে যাবে তখনই হাত চেপে ধরল কিশোরী। মাথা নিচু করে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে আওড়ালো, একটা লোক কেমন অদ্ভুত মাস্ক পরা একটু আগে এসে বেল বাজায়। আপনি এসেছেন ভেবে দরজা খুলতে ভেতরে ঢোকার চেষ্টাও করে, কিন্তু আমি ঢুকতে দেইনি। জড়িয়ে ধরলো যারাকে। মাথাটা বুকের সাথে চেপে হাত বোলালো চুলে। আর কিছু বলতে হবে না, একটু থামো, একটু শান্ত হও। মেয়েটা থামে না, বলে যায়, কোনো মতে সামনের দরজা আটকে রুমে এসে পড়ি। আপনাকে কলও করেছে অনেকবার, কিন্তু আপনি ধরেননি। আম সরি। আর কখনো এমন হবে না বাটারফ্লাই। আর কোনোদিন তোমায় একা ফেলে কোথাও যাব না। মুখটা কাঁপছে অফিসারের। যারার কিছু হয়নি ভেবে যা একটু স্বস্তি হয়, নয়তো কি কোনোদিনও ক্ষমা করতে পারতো নিজেকে। মেয়েটাকে বুকে নিয়ে উঠে দাঁড়ায়। ও রুম থেকে বের হতে যাবে তখনই দেখে মেন দরজায় চিরকুট লাগানো। ও ভিতরে ঢুকতে লাগিয়ে রেখে গেছে কেউ একজন। তাতে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা, এটা তো কেবল ট্রেইলার ছিল অফিসার। ইনভেস্টিগেশন বন্ধ না করলে আসল মুভি দেখার জন্য প্রস্তুত রাখুন নিজেকে। প্রফেসরের নির্বিকার হুমকি। আরশির আর দাঁড়িয়ে থাকা হলো না। হাঁটু ভেঙে এলো যেন কথার মানে ধরতে পেরে। কাপা কাপা হাতে কোনো মতে এর ঠোঁট হতে আঙ্গুল সরালো শেহজাদের। পরপর এক ছুটে পালালো সামনে থেকে। অধর কামড়ে হাসলো প্রফেসর। পকেট হাতড়ে ফোন বের করলো সেদিকে তাকিয়ে, কিন্তু কল রিসিভ করে কানের কাছে ধরতে শুনতে পেল এক অপরিচিত পুরুষ কণ্ঠ। ভরা গলায় ছড়া কাটছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। শেহজাদের চোখ মুখ শক্ত। ধারালো চোয়াল মটমট শব্দ তুলল মুহূর্তেই। থেমে থেমে শুধু হলো, হু আর ইউ? ফোনের ওপাশ হতে উত্তর এলো পশ্চিমা ভাষায়। কিছু মনে পড়লো প্রফেসর? এক বড় ভাই তার ছোট বোনকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে, আর এই ছড়াটা বলছে, হাউ অ্যাডোরেবল। প্রফেসরের কপালের রগগুলো দপদপ করলো আক্রোশে। ক্ষিপ্ত স্বরে ধৈর্যের বাঁধ ভাঙল তার। হু দ্য পুরোটা বলার আগেই ওপাশ হতে ফের ভেসে এলো সেই কণ্ঠ, ইয়োর লিল প্রিন্সেস সিস্টার রুষা, ডু ইউ নো দ্যাট শি ইজ স্টিল অ্যালাইভ? শেহজাদ স্তব্ধ। মাথায় শুধু ঘুরছে শেষের কথাগুলো। রুষা বেঁচে আছে, ওর ছোট্ট বোনটা বেঁচে আছে, কিন্তু কে এই লোক? শক্ত করে ফোন চেপে ধরায় আঙ্গুলের গাঁটগুলো সাদা হলো ওর। রুষা কোথায়? দীর্ঘ এক শ্বাস ফেললো লোকটা। গিভ অ্যান্ড টেক পলিসিতে আসুন প্রফেসর। আপনি আপনার ওয়াইফকে আমার হাতে তুলে দিন আর বোনকে নিয়ে যান, সহজ হিসেব। শেহজাদের গলা স্বর অনমনীয়। দাঁতে দাঁত পিষে ইংরেজিতেই বলল, আমার ওয়াইফ আর বোনের উপর নজর দেওয়ার আগে নিজের কবরটাও খুঁড়ে রাখিস, নয়তো আমি ধরলে মরার পর মাটিটুকুও পাবি না। হেসে উঠল আগন্তুক, যেন ভীষণ মজার কিছু শুনেছে। লাইনটা কাটার আগে পশ্চিমা ভাষায় শুধু আওড়ালো, মিড টাউন 7th অ্যাভিনিউ, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে তাহলে। শেহজাদের কথা থামে। মন্থর গতিতে ফোনের হাতটা নেমে আসে কানের পাশ হতে। দৃষ্টি অবিচল। মস্তিষ্কের প্রতিটা স্নায়ু কোষে চলছে নীরব যুদ্ধ। আরশিকে ভালোবেসে ফেলার আগেও যদি এমন কোনো কথা শুনতো, তবু আরশির গায়ে আঁচ লাগতে দিত নাও। আর এখন যখন ভালোবাসে মেয়েটাকে, তখনই কেন এত পরীক্ষা নিচ্ছে ওপরওয়ালা? ঢোক গিলল মানুষটা। ঝাপসা চোখের এক পাশে আরশি, অন্য পাশে ছোট্ট রুষা। কি নিষ্পাপ দুটো মুখ। অমনি শেহজাদের মুঠো শক্ত হয় জেদে। অক্ষিপট নিবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞায়। বেঁচে থাকতে আরশির কোনো ক্ষতি হতে দেবে না। আর আগামীকাল সন্ধ্যায় যদি বাসায় ফিরে, তাহলে বোনকে নিয়েই ফিরবে। একবার ওরা ছোট্ট রুষাকে হারিয়েছে, কিন্তু এবার আর হারাতে দেবে না, কখনো না। তখনই পিছনে এসে দাঁড়ালো আদি। বাহাতের অনামিকায় জল জল করছে সদ্য বাগদানের আংটি। প্রশস্ত হেসে শুধালো, এখানে কি করছেন প্রফেসর? ফিরে চাইতে কপালে ভাঁজ পড়ল শেহজাদের। ঠোঁটের পাশে বিদ্রুপ। বুকে হাত বেঁধে বলল, আমার বাড়িতে আমি কোথায় কি করব সে কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দেব না। থমকালো আদির ফর্সা আনন। ঠোঁট ভিজিয়ে আনলো সাফাই খুঁজতে। জুৎসই মতো না পেয়ে আওড়ালো, আমি তো শুধু জানতে চাইছিলাম। আই গেস তুমি এখনো পুরোপুরি আমাদের বাড়ির জামাই হওনি। এখনই সবকিছু জানা এত কিসের তারা তোমার আদি? মুখের কথা কেড়ে নিল প্রফেসর। মনে মনে ক্ষুণ্ণ হলেও চওড়া হাসিটা মুছল না আদির ওষ্ঠপুটের। হেসে হেসেই বলল, কাম অন, ইউ আর সো আননেসেসারিলি রুড ব্রো। দৃঢ় কদমে কাছাকাছি এগিয়ে আসলো শেহজাদ। পাশাপাশি এসে কাঁধে হাত রাখলো আদির। And you are so damn lucky that I didn't
মেক ইউ স্টপ ব্রিদিং, ইডিয়েট। কেন? ভাবির প্রশংসা করেছি তাই? প্রফেসরের অধৈর্যরা বেঁকে এলো সহসা, চোখের চূড়ায় প্রহসন ভীষণ স্বাভাবিক স্বরেই বলল, এরপর থেকে প্রশংসা তো দূর, আমার ওয়াইফ যে জায়গা দিয়ে হাঁটবে সেই জায়গায় নজর দিলেও চোখ দুটো তুলে নিয়ে আসবো কোটর থেকে। গট ইট? শেহজাদ দাঁড়ালো না, কথাগুলো বলে আদিকে এক প্রকার ধাক্কা দিয়ে সরালো সামনে থেকে। প্রফেসর চলে যেতে বিমূর চোয়াল শক্ত হলো আদির, দাঁতে দাঁত পিষিয়ে বক্র হাসলো লোকটা। ডান চোখটা কাঁপালো আক্রোশে, পরপরই হুট করে পেট চেপে ধরে নুইয়ে পড়লো আদি। যতক্ষণে উঠে দাঁড়ালো ততক্ষণে লাল হয়ে গেছে চোখ মুখ, হাসির দমকে দুলে দুলে উঠলো বলিষ্ঠ শরীর, গলার স্বর মোটা করে আওড়ালো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট উইল ইউ ডু টু প্রোটেক্ট ইয়োর ওয়াইফ অ্যান্ড লিটল সিস্টার। খাওয়া দাওয়ার পাট চুকে মেহমানরা সব বিদায় নিচ্ছেন হাসান ভিলা থেকে। বিয়ের তারিখ এখনো ঠিক করা হয়নি, তবে দ্রুতই শুভ কাজটা শেষ করার ইচ্ছে ছিল ছেলে বাড়ির সকলের। তাদের এগিয়ে দিতে গেট পর্যন্ত এসেছেন মেহমেদ আর শেহজাদও। প্রফেসরের কপালে ভাঁজ, শুধু না করতে পারেনি বাবার মুখের উপর নির্লিপ্ত চেহারায় সবার সাথে হ্যান্ডশেক করলেও এড়িয়ে গেল আদিকে। বলা তো যায় না, হাত মেলাতে গিয়ে কখন 2-4 ঘা লাগিয়ে দেবে ছেলেটাকে। সবার সামনে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারলে তো চলবে না, এতে মেহমেদ হাসান কষ্ট পাবেন। আদিকে অন্য সময় ধরবে শেহজাদ, আজকের জন্য একটা শিক্ষা ওকে দেবে প্রফেসর। সবাই বিদায় নিতে শেহজাদ এসে দাঁড়ালো কিচেনে মায়ের পাশে, প্লেটগুলো মুছে রাখছে কাজে সাহায্য করা মেয়েটি। সেদিক থেকে মনোযোগ সরিয়ে মরিয়ম বেগম ফিরে চাইলেন ছেলের দিকে, আস্তে করে শুধালেন, কিছু হয়েছে বাবা? মুখটা অমন লাগছে কেন তোর? ঢোক গিলল শেহজাদ, নীল চোখ জোড়া ঘুরে ফিরে খুঁজলো আরশিকে, কিন্তু ঠোঁট নেড়ে বলল না সেসব। তবুও যেন বুঝে ফেললেন প্রৌঢ়া, অধর চেপে বললেন, কিছু খুঁজছিস? প্রফেসরের চোখের দৃষ্টি স্থির নেবে খেয়ালে বলে বসলো, হ্যাঁ, ভার্সিটির একটা ফাইল, কিছু কপিজ আছে ওটার ভেতরে। এক্সাম নিয়েছিলাম তো, চেক করতে হবে সেগুলো, তাই। মরিয়ম বেগম ভীষণ বিজ্ঞের মতো মাথা নাড়লেন ছেলের কথায়, থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বললেন, ওই হালকা গোলাপি রঙা ফাইলটা না? হ্যাঁ দেখলাম তো, একটু আগেই হেঁটে হেঁটে রুমে গেল। তুইও রুমে গিয়ে একটু খোঁজ কর, ঠিক পেয়ে যাবি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।